এই বেয়াদব মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না। এর জন্য যদি আমাকে সারা জীবন বিয়ে না করে থাকতে হয় তবে তাই করব। পাত্রের এমন কথা শুনে মুহূর্তেই থমকে গেল বিয়ে বাড়িতে থাকা মানুষজন। শুরু হলো আত্মীয়দের মধ্যে কানাঘুষো, সাথে পাত্রীর জায়গায় ফারাহকে দেখে সকলে অবাক। পাত্রী বদল হয়েছে এই নিয়ে হইহুল্লোড় শুরু হলো। এক একজনের এক এক কথা। আজহার রহমান বুঝতে পারছেন না কি করবেন। তখনই পাত্রের মা কিছুটা রেগে এগিয়ে এলেন। আজহার রহমানকে প্রশ্ন করলেন, এসব কি হচ্ছে বেয়াই সাহেব? রাখির জায়গায় আপনার ভাইয়ের মেয়ে কেন? রাখি কোথায়? আজহার রহমানের মুখ কালো হয়ে এলো। পাশের ওনার স্ত্রী আছিয়া বেগম। বিয়েতে বেশি মানুষ না থাকলেও পরিচিত আত্মীয় স্বজনরা আছেন, কি ভাববে? তিনি বোঝানোর চেষ্টা করলেন। বেন সাহেবা, আমি আপনাকে বুঝিয়ে বলছি, এদিকে একটু আসুন। রেনু চৌধুরী রেগে গেলেন। যা বলার এখানে বলুন, আমার ধৈর্য নেই। এমনিতেই চেয়েছিলাম না এমন ঘরে বিয়ে দিতে, কিন্তু কথা শেষ হওয়ার আগেই আজহার রহমানের পাশ থেকে বেরিয়ে এলেন পাত্রের বাবা আনিস চৌধুরী। নিজের স্ত্রী এবং সকলের উদ্দেশ্যে বললেন, রাখি এই বিয়েতে রাজি না। সে একটু আগে জানিয়েছে তার আগেই বিয়ে হয়ে গেছে, কয় মাস আগে, এবং নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছে। সে হয়ে বলতে পারেনি, আজ বিয়ের আগ মুহূর্তে বলেছে। রেনু চৌধুরী সহ সকলে আরেক দফায় অবাক হলেন। রাখিকে সকলে ভদ্র আর শান্ত বলে জানেন, উড়নচণ্ডীতেও ফারাহ। এই জন্য অনেকে তাকে সহ্য করতে পারে না। সে সত্যি যা সেটা মুখের উপর বলে দেয়, অন্যায় মানতে পারে না। আবার শুরু হলো সমালোচনা। রেনু শেখ স্বামীর দিকে তাকিয়ে জানতে চাইলেন, তাই বলে আরেকজনের সাথে কেন বিয়েতে বসতে দিয়েছো? তুমি কি রিজবির মতামত নিয়েছো? আনিস চৌধুরী গম্ভীর কণ্ঠে একরোখাভাবে বললেন, আমার কথাই শেষ কথাই মনে করি, এটাই ভালো হবে। আর তোমার ছেলে এবং তুমি এ নিয়ে কোনো কথা বলবে না। একবার তোমাদের কথা তো শুনেছিলাম, এবার আমার কথা শোনো। রিজভি এতক্ষণ দাঁড়িয়ে শুনলেও এবার আর পারল না। রাগে মাথার পাগড়িটা ছুঁড়ে ফেলল মেঝেতে। রাগে ফুঁসে ওঠে বাবার সামনে আসে। আমি এই বেয়াদব মেয়েকে কিছুতে বিয়ে করব না, যার মধ্যে অহংকারে ভরা, অরুণচণ্ডী, নিম্নতম ভদ্রতা যার মধ্যে নেই, তাকে আমি মেনে নিতে পারবো না। না মানে কিছুতেই না। ফারাহর রাগ উঠে যায়। একজন লোক তাকে যা নয় তাই বলবে, সে কিছু বলতে চেয়েও পারছে না। চুপ করে থাকতে হচ্ছে একমাত্র তার বড় আব্বুর জন্য। সে মানুষটা তাকে ছোট থেকে আগলে রেখেছে, বাবা মাহীন হয়েও বুঝতে দেয়নি। আসলে আমি অনাথ। বড় আব্বু বড় আম্মু দুজনেই নিজের সন্তানের মতো মানুষ করেছেন, তাদের কথা ফেলতে পারবো না। নেহাতের সম্মান রক্ষার্থে এই বিয়েতে এসে বসেছে, নয়তো সামনে দাঁড়িয়ে থাকা গম্ভীর দাম্ভিক পুরুষ ডাক্তার ইমতিয়াজ রিজভী চৌধুরীকে জীবনেও বিয়ে করতো না। পৃথিবীতে বিয়ের জন্য একমাত্র পুরুষ ওই রিজভী চৌধুরী থাকলে তবুও করতাম না, কিন্তু নিয়তি না চাইতো বাধ্য করলো। আনিস চৌধুরী রিজভির কথা শুনলেন, কিন্তু রাগ করলেন না, বরং সে গাম্ভীর্যতা বজায় রেখেই বললেন, আমি কোনো কথা শুনতে চাই না। এখানে আমার সম্মানের প্রশ্ন। বউ না নিয়ে বাড়ি ফিরতে পারবো না। তোমাকে এই বিয়ে করতে হবে, আর এই মেয়েকেই। আমি করব না। আপনি কি করতে পারেন করেন। রিজভিও জেদ দেখালো। রেনু বেগমের হাতে জামাই নামানোর সময়ের স্বর্ণের আংটিটা খুলে দিয়ে চলে যেতে নাই বাইরে, কিন্তু দরজার কাছে যাওয়ার আগে আনিস চৌধুরীর কণ্ঠ ভেসে আসে, ভেবেচিন্তে যাও। হসপিটাল বানানোর জন্য যে জায়গাটা দিতে চেয়েছিলাম সেটা নাও পেতে পারো। রিজভির পা কথা শোনা মাত্র থেমে যায়। সে দরজা থেকে ফিরে বাবার দিকে অসহায় চোখে তাকায়। শুধুমাত্র একটা বেয়াদব মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাকে ব্ল্যাকমেল করছো? তুমি জানো ওই জায়গাটা আমার দরকার, আমার স্বপ্ন ওখানে। আমি হসপিটাল বানাবো, গরিব মানুষের ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দিব। সেই সুযোগে আমার ইমোশন নিয়ে খেলছো? এটা মোটেও ভালো করে না আব্বু। ওই জায়গার জন্য বিয়ে অবশ্যই করব, তবে তোমাকে কখনো ক্ষমা করব না। রিজভি মায়ের হাত থেকে স্বর্ণের আংটিটা নিয়ে পড়ে। মেঝেতে পড়ে থাকা পাগড়িটা কেউ একজন তুলে দেয়। সে চুপ করে পড়ে নিয়ে বিয়ের আসরে বসে পড়ে। সেখান থেকে আনিস চৌধুরীর দিকে তাকিয়ে আছে। চোখ হয়তো ঘৃণার কথা বলছে, নয়তো অপরাধী ভাবছে। আনিস চৌধুরী দূর থেকে ছেলের দৃষ্টি লক্ষ্য করলেন। আজ যে বিয়ের জন্য বাবাকে অপরাধী ভাবছিস, একদিন এই বিয়ের জন্য বাবাকে সাধুবাদ জানাবি।
শুধু সময়ের অপেক্ষা। পরিবেশ শান্ত হলো, 3 কবুলের বিয়ে সম্পূর্ণ হলো। কবুল বলার আগে রিজভি ফারাহ দুজনেই চুপ ছিল। মত নেই কারো। একজন তার স্বপ্নের জন্য বিয়ে করলো, আর একজন তার পরিবারের সম্মানের জন্য। এর পরিণতি কি সুখের হবে? দূরত্ব কাটিয়ে ভালোবেসে দুজন কি এক হতে পারবে? একে অপরের বিপরীত মেরু, সেইখানে কি ভালোবাসার ফুল ফুটবে? কবুল বলে বিয়ে হওয়ার সাথে সাথে নতুন বউকে রেখে রিজভি আগে চলে যায়। এই নিয়ে প্রতিবেশীদের শত কথা, যেমন, বাব্বা, কেমন ছেলের সাথে ফারাহর বিয়ে হলো গো, আছিয়া ওকে না নিয়ে গেল। এভাবে চললে ফারাহ সুখী হবে কি? বেশি দিন লাগবে না ডিভোর্স হতে। সেটা আমি দেখব। আপনাদের এত কষ্ট করে ভাবতে হবে না। আপনারা বরং একটু ভালো দোয়া কইরেন। ফাহরা মামুনি, তুমি চলো। প্রতিবেশীদের মুখে যেন নুনের ছিটা পড়ল। তারা মুখ বেঁকিয়ে আবারও শুরু করলো সমালোচনা। এই সব কথা তো কিছু জনের কাজ। ফারাহ ফুলে সাজানো গাড়িতে গিয়ে বসলো। পাশে বসলো একটি মেয়ে, যে সম্পর্কে ননদ হয়, নামটাও জানা হয়নি। রাখিয়াপুর বিয়েটা হুট করে ঠিক হয়। আমাদের বাসা ময়মনসিং, পড়াশোনার জন্য ঢাকায় থাকতে হয়। রাখিয়াপুও সেখানে থাকে, তবে আমাদের আলাদা ভার্সিটি হওয়ায় আলাদা থাকতে হয়। একদিন ভার্সিটি হল থেকে বাসায় এসে শুনি রাখিয়াপুর বিয়ে। আপু 2 দিন আগে বাসায় আসে, আমার ইম্পর্টেন্ট ক্লাস থেকে আসেনি। হুট করে বিয়ে ঠিক করার কারণও খুঁজে পেলাম না। ভাবলাম বড় আব্বু যখন দিচ্ছে ভালোই হবে, তবে আমার পাত্রকে দেখার ভাগ্য হয়নি। ওনারা যেদিন এসেছিলেন সেই দিন আমি বাসায় ছিলাম না, ঢাকায় ছিলাম। রাখি আপু আমার 2 বছরের বড়। সে অনার্স 3য় বর্ষে পড়ে, আর আমি এবার অনার্স 1ম বর্ষে। আমাকে যখন বিয়ের ঠিক কয়েক মিনিট আগে বড় আব্বু আর বড় আম্মু আমার রুমে আসেন, আমি তখন সুন্দর একটা লেহেঙ্গা পরে সেজে বসেছিলাম। তাদের দেখে বললাম, কেমন লাগছে আমায় বলো তো? হুম হুম। ওরা কোনো উত্তর দিল না। মুখ দেখে বুঝতে পারলাম কিছু হয়েছে। কি হয়েছে তোমাদের? মুখ এমন কালো হয়ে আছে কেন? বড়াবু মাথায় হাত রাখলেন, কিছু ক্ষীণ স্বরে বললেন, রাখি এ বিয়ে করতে চায় না, ও অন্য কাউকে ভালোবাসে, আর তাকে চুপ করে বিয়ে করেছে কয় মাস আগে। কি বলছো বড়াবু? রাখি আপু এমন করতে পারে? ফারাহ অবাক হলো। রাখি ওর বড় হলেও ওকে সব কথা বলে, কিন্তু বিয়ে বা কাউকে ভালোবাসে এমন কথা তো কখনো বলেনি। আমি বরং রাখি আপুর কাছে যাই। ফারাহ বেরিয়ে যেতে নিলেই আছিয়া বেগম ওর হাত ধরে আটকে দেয়। ফারাহ পেছন ঘুরে তাকায়। আছিয়া বেগম ওর দিকে তাকিয়ে বলে ফেলেন, রাখির বদলে এখন তোকে বিয়ে করতে হবে ফারহা। এখন এই মুহূর্তে তুই আমাদের সম্মান রক্ষা করবি, বিয়ের আসরে বসবি। আছিয়া বেগমের কথা যেন ফারাহর কানে বোমার ন্যায় শোনালো। সত্যি কি এই কথা শুনলো? এ যেন বিশ্বাস করতে পারছে না। ফারাহ পড়াশোনায় ভালো হয়, তারা নিজেরা বলতো এত তাড়াতাড়ি বিয়ে দেবে না, অনেক দূর পড়াবে। তুই আমাদের সম্মান রাখবি তো? আজহার রহমানের কথায় ফারাহ ভাবনা থেকে বেরিয়ে আসে। একটু সময় নিয়ে ভেবে মাথা নাড়ায়। পাত্রকে তা সে জানতো না, তখনও বর আসেনি, কিন্তু বিয়ের আসরে বিয়ে পড়ানোর সময় দুজনকে একসাথে বসিয়ে দেয়। তখনই দেখা হয় দুজনের। রিজভি আর ফারাহ দুজনে অবাক। রিজভি রাখিকে দেখেছে, কিন্তু এই মেয়েকে ফারাহ কল্পনাতেও ভাবতে পারেনি পাত্র এই ব্যক্তি। হ্যাঁ, ও তো ওনাকে চেনে। প্রায় 6 মাস আগে থেকে তাদের পরিচয়, এবং পরবর্তী দেখা হওয়া শুধু ঝগড়া আর রাগারাগি মিশে, যাকে সে 2 চোখে দেখতে পারে না। অপর ব্যক্তিও সেম। এর কারণ অবশ্য আছে, অন্য একদিন শোনাবো। আর আনিস চৌধুরীকে প্রায় বছর খানেক হলো চেনে, কিন্তু তার ছেলে যে রিজভি চৌধুরী তা জানতো না। ভাবি, বাসায় এসে গেছি, এবার নামো। সম্পর্কে ননদ হয় মেয়েটার কথায় ঘোর কাটে ফারাহর। সে তাকিয়ে দেখে একটা 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে গাড়ি দাঁড় করানো। ও বুঝতে পারে এটাই তার নতুন ঠিকানা, নতুন জীবনের সূচনা এখানে হবে। কিন্তু মেয়েরা যে স্বপ্ন নিয়ে নতুন জীবনের সূচনা করতে শ্বশুরবাড়িতে পার দেয়, ফারাহ কি সেই স্বপ্ন আছে? স্বামী যাকে মানবে সেই তো মানতে চায় না। তবে কি এই নতুন জীবন সুখের বদলে তার জীবনে দুঃখ বয়ে আনবে? ফারাহ কিছুক্ষণ গাড়ির ভেতর বসে থাকলো। বাইরে তাকিয়ে দেখে বাড়ির গেটটি কেউ একজন খুলে দিল। ওর নেমে যাওয়ার জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু তার পা একদম এগোতে চাচ্ছে না। এই বাড়িতে সে কি সত্যি মানিয়ে নিতে পারবে? এই বিয়ে কি টিকবে? ভাবি,
নামছেন না কেন? সবাই অপেক্ষা করছে। পাশ থেকে মেয়েটা বলে উঠল। ফারাহ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এই মেয়ে সম্পর্কে ননদ, অথচ এতক্ষণেও নাম বলেনি। নাম কি কে জানে। নেমে দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছেন রিজভির মা রেনু চৌধুরী। উনি একটু আগেই এসেছেন। মুখে কোনো হাসি নেই, বরং গভীর বিরক্তি। এক ঝলক তাকিয়েই ফারাহ বুঝতে পারল এখানে তার সাথে সম্পর্ক সুমধুর হবে না। এসো ভিতরে যাও। রেনু বেগম কড়া গলায় বললেন। পাশে আনিস চৌধুরী ছিলেন, ইশারায় ছোট মেয়েকে নিয়ে যেতে বললেন। ফারাহ মাথা নিচু করে ভেতরে প্রবেশ করল। পা রাখতে না রাখতেই কানের কাছে কটাক্ষ শুনতে পেল। এক কথা শুনে ফারাহর পা থেমে গেল। কিছু বলতে পারছে না, আবার সহ্য করতেও পারছে না। ইচ্ছে করছে কয়েকটা কথা শুনিয়ে দিতে, কিন্তু ও যে বড় আব্বুকে কথা দিয়ে এসেছে চুপচাপ থাকবে, কারো মুখের ওপর কথা বলবে না। সামনে থাকা কয়েকজনের গুজুর গুজুর ফুসুর ফুসুর শুনেও ফারাহ পাত্তা না দিয়ে পা বাড়ালো, কিন্তু হঠাৎ কারো পায়ের সাথে পা লেগে পড়ে যেতে নাই। তখনই নিজেকে সামলে নিয়ে পড়া থেকে বেঁচে যায়। ফারাহ আশেপাশে কিছু দেখল না, তাহলে হোঁচট খেলো কোথায়? ওর ভাবনার মাঝে আরেকজন মহিলা বলে উঠল, সাজতেও পারে না, হাঁটতেও পারে না, এমন বউ রিজভির মতো ছেলের সাথে যায়? ফারাহ কিছুই বলল না, শুধু চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। রিজভি তখনও আসেনি। সবাই অপেক্ষা করছিল বরের জন্য। কিছুক্ষণ পর রিজভি এলো, কিন্তু তার চেহারায় স্পষ্ট বিরক্তি। ফারাহ তার দিকে তাকাতে চাইলেও পারল না। চোখের সামনে ভেসে উঠল বিয়ের আসরে তার সেই কথাগুলো। আমি এই বেয়াদব মেয়েটাকে কিছুতে বিয়ে করব না। এই সম্পর্কটা কি কখনো স্বাভাবিক হবে? রিজভি ভেতরে এসে মায়ের সামনে দাঁড়ালো, কিন্তু ফারাহর দিকে একবারও তাকালো না। পাশে আনিস চৌধুরী ছিলেন, তাকে দেখে রিজভি রাগে ফুঁসে ওঠে, কিন্তু সেটা বাইরে প্রকাশ করে না। তারপর বাড়ি ভর্তি মানুষের সামনে দিয়ে গটগট করে হেঁটে ওপরে চলে যায়। আনিস চৌধুরী ওনার মেয়ে রাত্রিকে বললেন, রাত্রিমা, ফাহাদকে রিজভির রুমে দিয়ে এসো তো। রাত্রির আগে আরও দুটো মেয়ে হাসি মুখে এগিয়ে এলো। আরে ভাবি, চলো আমরা নিয়ে যাই। আমাদের তো মনে হয় চিনো না। আমি হলাম হাসি আর ও হলো খুশি। আমরা রিজভি ভাইয়ের চাচাতো বোন, মানে তোমার ননদ। আর আমি হলাম সামির, তোমার একমাত্র দেবর। বলেই একটা ছেলে সামনে আসলো দেখে মনে হচ্ছে ওর সমবয়সী হবে। ফারাহ না চাইতেও মুখে হাসি রাখলো। ওরা ওকে নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফারাহ সহ মেয়েগুলো রিজভির রুমের সামনে দাঁড়িয়ে আছে, ভিতর থেকে দরজা বন্ধ করে দেওয়া। রাত্রি কয়েকবার দরজায় ঠকঠকালো, তবুও খুলল না। সামির জোরে ডাকতে লাগলো, দাদা ভাই দরজা খুলো। একটু পর দরজা খোলার আওয়াজ হলো। রিজভি প্রচণ্ড রাগে চোখে ওদের দিকে তাকিয়ে আছে। সামির রাত্রির পেছনে গেল। দাদা ভাই, আমি ডাকিনি, এই রাত্রি ডেকেছে। রাত্রি হা হয়ে সামিরের মিথ্যা কথা শোনে। ও অবশ্য অস্বীকার করেছে। রাত্রি ভাইয়ের দিকে নির্দেশ দিয়ে বলল, ভাবিকে রুমে দিয়ে যেতে বলেছে আব্বু, তাই দিতে এলাম। রিজভি ফারাহর দিকে তাকালো। মেয়েটা চুপচাপ একধানে কিছু ভেবে চলেছে। তোর এখন যেতে পারিস, যে আসার এমনি আসবে, তার পা আছে। রিজভির গা জ্বালা কথা শুনে ফারাহ ভ্রু কুঁচকে তাকায়। রাত্রি ওকে রুমের ভেতর দিয়ে সকলে চলে যায়। ওরা যেতেই রিজভি দরজা জোরে লাগিয়ে দিল। এরপর কটাক্ষ গলায় বলল, এই বিয়ে শুধুমাত্র নামমাত্র। তোমার থেকে আমি দূরে থাকবো, আর তুমিও দূরে থাকবে। আমার জীবনে তোমার কোনো জায়গা নেই। তোমার জন্যই আমাকে সেদিন অপমানিত হতে হয়েছিল। আমি এটা মেনে নিতে পারিনি, আর তোমাকে তো আরও না। ফারাহ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার ভেতরে কান্না আসছিল, কিন্তু সে জানে এই মুহূর্তে দুর্বল হলে চলবে না। অনেক সংগ্রাম করতে হবে তাকে। কোনো জীবনে এসে পড়ল। ঠিক আছে। শুধু এই কথাটা বলে সে পাশের সোফায় বসে পড়ল। রিজভি বিস্ময়ের সাথে তাকালো। সে ভেবেছিল মেয়েটা কাঁদবে, অনুরোধ করবে, কিন্তু না, সে একদম চুপ। রাত গভীর হয়ে এসেছে। রিজভি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, আর ফারাহ নিঃশব্দে বিছানার পাশে বসে আছে। দুজনের মাঝে এক ধরনের চাপা উত্তেজনা কাজ করছে। এই মেয়ে, তুমি কি সারা রাত এইভাবেই বসে থাকবে, আর পরে আব্বুর কাছে নালিশ করবে? আমি ঘুমোতে চাইনি। রিজভি অবশেষে প্রশ্ন করে।
ফারাহ পাশের সোফায় শোয়ার প্রস্তুতি নিতে নিতে বলল, ঘুমহীন রাত্রির চেয়ে ভালোবাসাহীন সম্পর্কে জড়িয়ে চিন্তায় মগ্ন রাত্রি বেশ কষ্টদায়ক। আর আপনার কাছে যদি আমি এতটাই খারাপ হই তাহলে কেন এই বিয়ে করলেন? আমি না হয় বড় আব্বুর মান সম্মানের জন্য রাজি হয়েছি। রিজভি ফুঁসে উঠল। কারণ আমার স্বপ্নের হসপিটালের জমিটা দরকার। আমি আমার স্বপ্নের জন্য এই সম্পর্ক মেনে নিয়েছি, কিন্তু তুমি কখনো আমার জীবনের অংশ হতে পারবে না। আমি বিয়ে করতে যেতে চাইনি, শুধু আব্বুর জন্য গেছিলাম, তো এক ভুলের কারণে অবাধ্য হতে পারিনি। আর একটা কথা মনে রাখো, যেদিন আমার হসপিটাল হয়ে যাবে সেই দিনই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, কারণ জোর করে সম্পর্ক হয় না। তুমিও রাজি না, আমিও রাজি না, দুজনের পরিস্থিতির শিকার। কথাগুলো বলে রিজভি ব্যালকনির দিকে গেল। ফারাহ চুপচাপ শুয়ে রইল। তার মধ্যে শত ভাবনারা বাসা বাঁধল। আজ যে মেয়েটা সম্মানের জন্য বিয়ে করলো, সে কি সত্যি এই ঘর, এই মানুষটার সঙ্গে মানিয়ে নিতে পারবে? আর ডিভোর্স কথাটা বারবার মাথায় আসছে। বিয়েটা না মানলেও এই কথা ভাবেনি তার পরিবারের, এমন কখনো হয়নি। কিন্তু জোর করে তো সম্পর্ক টেকে না। অনেক কথা ভাবতেই ফারাহর মনে কেমন যেন একটা হাহাকার করে উঠল। তবে কি তার জন্য এই সম্পর্কের ভবিষ্যৎ কিছুই নেই? সে কি পারবে এই পরিস্থিতি বদলাতে? পারবে কি রিজভির মনের রাগ অভিমানের বরফ গলাতে? সকালে ফারাহ ঘুম থেকে উঠে দেখল রিজভি রুমে নেই। সে কখন বেরিয়ে গেছে জানা নেই। হাত মুখ ধুয়ে ওড়না ঠিক করে বের হলো রুম থেকে। নিচে নামতেই কয়েকজন পরিচিত ও অপরিচিত মুখ দেখতে পেল। রান্নাঘর থেকে কেউ একজন ডাক দিল, ভাবি, এদিকে আসুন। ফারাহ হাসল, তবে কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখল শাশুড়ি রেণী চৌধুরী বসে আছেন, পাশে ননদ আর কয়েকজন আত্মীয়। রেণু বেগম হালকা দাঁতছিলের হাসি দিয়ে বললেন, কি ব্যাপার নতুন বউ, ঘুম ভাঙলো এতক্ষণে? ফারাহ বুঝতে পারল তার দেরি করে ওঠাটা ইস্যু হয়ে গেছে। শান্ত গলায় বলল, জি, একটু দেরি হয়ে গেছে। চাচি শাশুড়ির মা মুখ বেঁকিয়ে বলল, শ্বশুর বাড়িতে এসব চলে না। তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে, বাড়ির বউদের দায়িত্ব পালন করতে হবে, মানিয়ে নিতে হবে। ফারাহ আর কথা বাড়ালো না, নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দুপুরের দিকে ফারাহ নিচের রুমে ঢুকলো। কিছুক্ষণ পরে দরজা খুলে রিজভি ঢুকলো, চোখে ক্লান্তি, বিরক্তি স্পষ্ট। ফারাহকে দেখে না দেখার ভান করে ওয়াশরুমে ঢুকলো। একটু পর গোসল সেরে একটা সাদা শার্ট আর প্যান্ট পরে বের হলো। দরজা খোলার শব্দে ফারাহ সেদিকেই তাকিয়েছিল। ভেজা চুলগুলো মুছছে আর পাশ থেকে ফোনটা দিয়ে কিছু করছে। কি সুন্দর লাগছে, কিন্তু তার ব্যবহারের কথা মনে পড়তেই ফারাহ চোখ ফিরিয়ে নেয়। রিজভি তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিয়ে বেরিয়ে গেল। দুপুরে খাবারের টেবিলে সবাই বসেছে। ফারাহ নীরবে দাঁড়িয়ে আছে। সবাই বসছে ও খাবার বেড়ে দিচ্ছে। নিজের শাশুড়িকে দিতে গেলে রেণু চৌধুরী সরাসরি হাত থামিয়ে দিয়ে বললেন, আমি নিতে পারবো। আমার সামনে এই নাটকবাজি বাদ দাও। এত সহজে আমার মন জয় করতে পারবে না। ফারাহ মাথা নিচু করল, কিন্তু শ্বশুর আনিস চৌধুরী বললেন, এ কেমন ব্যবহার রেনু? তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন? রেণু বেগম চোখ পাকিয়ে ফারাহর দিকে তাকালো, কিন্তু স্বামীর কথার উত্তর দিল না। ফারাহ শ্বশুরের প্রতি কৃতজ্ঞ চোখে তাকালো। অন্তত একজন তো আছে যে তার পাশে আছে। রিজভি পুরো সময়টায় চুপচাপ খেয়ে উঠে গেল। ফারাহ বুঝতে পারল তার লড়াইটা সহজ হবে না। আনিস চৌধুরী খাওয়া শেষে ফারাহ মাথায় হাত রেখে বললেন, একটু মানিয়ে নে, একদিন সব ঠিক হয়ে যাবে। আর বিকেলে তোর বড় আব্বু, আম্মু, রাখি সকলে আসবে। রাত্রিকে বলছি তোকে রেডি করিয়ে দিবে, তোরা আজ ও বাড়ি যাবি। ফারাহ মুখে হাসি ফুটল, আবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিন্তু উনি কি যেতে রাজি হবেন? সেটা আমার উপর ছেড়ে দে, তুই রেডি থাকবি তাহলে হবে। বিয়ে করাতে পারলে শ্বশুর বাড়িও পাঠাতে পারবো। ফারাহ মাথা ঝাঁকিয়ে চলে গেল। তবুও চিন্তা রয়ে গেল, যদি উনি না যান। সে নিজেও চায় না রিজভি যাক, কিন্তু পরিবেশ বলে একটা কথা আছে। নতুন বউ একটা বাবার বাড়ি গেলেই প্রতিবেশীরা হাজারটা কথা ছড়িয়ে দেবে, বড় আব্বু কষ্ট পাবে।
বিকেল নামলেই এক ধরনের শূন্যতা নেমে আসে চারপাশে। দিনের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসে। রোদের তীব্রতা মুছে গিয়ে একরকম কোমলতা ছড়িয়ে পড়ে বাতাসে। গাছের পাতায় পড়া শেষ বিকেলের আলো যেন সোনালি আবরণে ঢেকে দেয় পুরো প্রকৃতিকে। রাস্তার ধারের চায়ের দোকানে ভিড় বাড়তে থাকে। ধোয়া ওঠা কাপের ভেতর জমতে থাকে গল্প আর ক্লান্তির মুহূর্ত। কাজ শেষে ঘরে ফেরার পথে মানুষের মুখে থাকে দিনের ক্লান্তি, কিন্তু বিকেলের হালকা বাতাস যেন সেই ক্লান্তিকে একটু হলেও প্রশমিত করে। বিকেল কখনো বিষণ্ণ, কখনো উদাসীন, আবার কখনো একান্ত আপন হয়ে ওঠে। কারো জন্য এটা ভালোবাসার অপেক্ষা, কারো জন্য পুরনো দিনের স্মৃতিচারণ, আবার কারো মনে ভয়ের কারণ। শহরের ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষ, সাথে ব্যস্ত ফারাহর মন। তার কারণ মনে চলছে নানান কথা। রিজভি যাবে কিনা সে চিন্তায় মগ্ন। তার ভাবনাতে ব্যস্ত সে। তবে সে ব্যস্ততা ভালোবাসার না হয়ে হচ্ছে দায়িত্ববোধ আর সম্মান, আর লোকে কি বলবে সেই হিসাবে। বিকেলে রাত্রি ফারাহকে সাজাচ্ছে ওর রুমে, সাথে হাসি আর খুশিও আছে। ফারাহ চুপচাপ পুতুলের মতন বসে আছে। ওরা ওদের মতো সাজাচ্ছে, সাথে বলছে অনেক কথাই, তবে সেদিকে ফারাহর কান নেই। রিজভি দুপুরে বেরিয়ে গেছে, এখনো বাসায় ফেরেনি। আনিস চৌধুরী কয়েকবার ফোন দিয়েছেন, কিন্তু রিজভি ফোন রিসিভ করেনি। ফারাহ সাজানো শেষ, হাসি মজা করে বলল, ভাবি তোমাকে মেরুন রঙের শাড়িতে জোস লাগছে। ভাইয়া দেখলে চোখ ফেরাতে পারবে না, সে চিনতেই পারবে না এটা তার বউ। মেয়েটার কথা শুনে ফারাহ ওর দিকে তাকায়। ফিচেল হেসে বিদ্রুপ করে বলে, যাকে মেনে নিতে পারেনি সে আবার হবে তার চোখের ফুল, আমি তার চোখের বালি। কথাগুলো মনে মনে বলল, বিধায় ওরা শুনতে পেল না, দেখতে পেল না ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি। চৌধুরী বাড়িতে আনিস চৌধুরী আরও কিছু পরিচয় লোকজন এসেছেন, হয়তো তাদের অফিসের কাজে যুক্ত তারা। ফারাহ চুপচাপ সোফায় বসে আছে। কেউ কথা বললে হাসি মুখে উত্তর দিচ্ছে, অনেকে রিজভির খোঁজ করছে। তখন আনিস চৌধুরী মুখ কালো করে উত্তর দিলেন, একটা কাজে গেছে, এসে বলল। ফারাহ মাথা নিচু করে বসেছিল। তখনই হুট করে কেউ এসে জড়িয়ে ধরে। কেউ বলে ওঠে, ফারাহ মা। ফারাহ চট করে তাকালো, দেখলো রাত্রি ওকে জড়িয়ে ধরেছে, মুখে মিষ্টি হাসি। পাশে আজহার রহমান দাঁড়িয়ে আছে। স্নেহের ডাকটা তিনি দিয়েছেন। ফারাহ উঠে দাঁড়ালো, বড় আব্বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল, তবে নিঃশব্দে। কেউ শব্দ শুনতে পেল না। আজহার রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? ফারাহ হাসার চেষ্টা করে উত্তর দিল, ভালো আছি বড় আব্বু। ফারাহ ভালো আছি বলল। আজহার রহমান তার মুখে মিথ্যা হাসির দিকে তাকিয়ে রইল। আমি জানি মা, তোর চোখ বলছে তুই ভালো নেই, কিন্তু একদিন সব ঠিক হয়ে যাবে, সেদিন ঠিকই সুখে থাকবি। এই মিথ্যে হাসির বদলে সুখের হাসি ফুটে উঠবে ঠোঁটের কোণে। আনিস চৌধুরী ছুটে এলেন, আজহার রহমানের সাথে কুশল বিনিময় করলেন। সাথে আরও কয়েকজন এসেছেন, তাদের সাথে কথা বললেন। সবাইকে বসতে বললেন। আসিয়া বেগমকে না দেখে ফারাহ রাকিকে জিজ্ঞেস করলো, বড় আম্মু কোথায়? আম্মু আসেনি, জামাই যাবে, কি রান্না করবে, কি খাওয়াবে সেসব নিয়ে তিনি ব্যস্ত। ফারাহ শুধু হাসলো, কিছু বলল না। রাকি জিজ্ঞেস করলো, কেমন আছিস? আমার জায়গায় তুমি থাকলে হয়তো ভালো থাকতাম, বাকিটা বুঝে নিও। রাকির মুখটা চুপসে গেল। একটু পরে আবার কিছু ভেবে হাসলো। সে ফারাহর হাত ধরে বসিয়ে বলল, যা হয় ভালোর জন্যই হয়। এত ভালো আমার সাথে কেন হলো? এত ভালো তো চাইনি। নিয়তি কার সাথে কার বাঁধন জুড়ে তার ঠিক করা থাকে। রিজভি তোর ভাগ্যে ছিল, তাই সেই তোর জীবন সঙ্গী হয়েছে। একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। ঠিক হওয়ার আগে সব ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে মনে বলল। রাখি শুনতে পেল না। বাসায় এত আত্মীয় স্বজন, অথচ রেনু বেগমের কোনো দেখা নেই। অতিথিদের স্বামীর আর তার বাবা না, রাত্রি থেকে দিচ্ছে। আজহার রহমান বেআইনকে দেখতে না পেয়ে এবার জিজ্ঞেস করলেন, বেআই সাহেব, বেআইন কই? এসে থেকে ওনাকে দেখছি না। আবার জামাই বাবা নেই? বুঝতে পারছি জামাই বাবা ফারাকে পছন্দ নয়, কিন্তু আজ তো আমাদের সাথে যেতে হবে।
জামাই ছাড়া মেয়েকে নিয়ে গেলে মানুষ নানা কথা বলবে, এমনিতেই অনেক কথা হয়েছে কাল। আনিস চৌধুরী আজার রহমানকে বুঝতে না দিয়ে বললেন, এমন কিছু না, রেনু হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, ওর নাকি মাথা ব্যথা করছে, তাই নিচে নামিনি। আর রিসবি চাপে ফোন করছি, এখনই আসবে। আনিস চৌধুরী বানানো কথায় তিনি কতটুকু বিশ্বাস করলো তা ঠিক বোঝা গেল না, তবে মুখটা মলিন। আনিস চৌধুরী উঠে গেলেন, ফোন বের করে রিজভিকে কল দিলেন। এবার কল ধরল। রিসবি কোথায় তুমি? তাড়াতাড়ি বাসে এসো, নয়ন ভালো হবে না। তুমি জানো না আজ তোমাদেরও বাড়ি যেতে হবে। ওই বাড়ি থেকে মেহমান এসে বসে আছে, তোমার আসার নাম নেই। ওপাশ থেকে রিজভি কিছু বলল কিনা শোনা গেল না। আনিস চৌধুরী ফোন রাখার আগে বলল, 30 মিনিটের মধ্যে বাসে আসবে। রিজভি ঠিক 30 মিনিট পরই চৌধুরী বাড়ির দরজায় পা রাখল। বাড়ির পরিবেশ একটু উৎসব মুখর হলেও তার মুখে এক ধরনের অনাগ্রহের ছাপ স্পষ্ট, যেন এই বাড়ির আলো, এই মানুষের ভিড় তার কাছে একেবারে অর্থহীন। দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশ দেখে নিল, তারপর ধীর পায়ে ভেতরে প্রবেশ করল। ফারাহ তখনও সোফায় বসেছিল, আনমনে হাতের আঙুলের মাথায় নখ চালাচ্ছিল। রিজভির উপস্থিতি অনুভব করলেও মুখ তুলে তাকানোর প্রয়োজন বোধ করলো না। তবে রাখি খেয়াল করলো ওর অভিব্যক্তি। এক মুহূর্তের জন্য রাখির চোখে একটা বিদ্রুপের হাসি খেলে গেল। রিজভি ভেতরে ঢুকতেই আনিস চৌধুরী চোখ বড় করে তাকালেন। তার চোখের ভাষা স্পষ্ট, কিন্তু তিনি সন্তুষ্ট নন ছেলের ওপর। তিনি অতিথিদের সামনে কিছু বললেন না। আজার রহমান তখনই রিজভিকে ডাক দিলেন। এসো বাবা, অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম। রিজভি ভদ্রতার হাসি এসে সালাম দিল। আজার রহমান স্নেহ করে তার মাথায় হাত রাখলেন, কিন্তু সে স্পর্শ রিজভির হৃদয়ে কোনো উষ্ণতা জাগাতে পারল না। স্বামীর এক প্রকার জোর করে রিজভিকে ফারাহর পাশে বসিয়ে দিল। রিজভি কেবল স্বামীরের দিকে রাগের চোখে তাকালো, কিন্তু চারপাশে মানুষ থাকার কারণে কিছু বলতেও পারল না। রিজভি বসাতে ফারাহ একটু সরে এলো, যেন তার উপস্থিতি তার জন্য অসহ্যকর। সেই শুষ্ক স্বরে আসাটা রিজভির চোখ এড়ায়নি, কিন্তু সে কিছু বলল না, কেবল এক গভীর দৃষ্টি নিক্ষেপ করল ফারাহর দিকে। সময় ফুরিয়ে এলো। আজহার রহমান বের হওয়ার জন্য তাড়া দিতে লাগলেন। ফারাহ রেডি হয়ে আছে, ওর যা ড্রেস সব ওই বাড়ি আছে। যেহেতু আজ গিয়ে কালই আসবে, তাই কিছু নিতে হয়নি। রিজভি নিজের রুমে গিয়েছে, ওর জন্য অপেক্ষা করছে। রিজভির রুমে আনিস চৌধুরী আছেন। বাবা ছেলের মাঝে বেশ সময় ধরে কথা কাটাকাটি হলো। বাধ্য রিজভি রাজি হলো। আনিস চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, যাচ্ছে, সব মেনে নিচ্ছে, কিন্তু একদিনের সম্পর্ক থাকবে না। একসময় আপনাকে দেখলে মুখ ফিরিয়ে নেব, আর আমি আজকে গিয়ে সকালে আসবো এবং বিকেলে ঢাকা চলে যাব। সে সময় কখনো আসবে না, এতটুকু বিশ্বাস আছে। আর তোমার তো 1 সপ্তাহ ছুটি, তাহলে এত তাড়াতাড়ি ঢাকায় কেন? আমার কাজ আপনাকে বলে কেউ আসবে না, আমি কাল যাব। বেয়াদবি করছো? রিজভি কিছু বলল না, রেগে বাবার দিকে তাকিয়ে হনহনিয়ে রুম থেকে বেরোলো। গন্তব্য তাদের শুরু হলো। আজহার রহমানরা টক গাড়িতে আগে ছুটলেন। রিজভি আর ফারাহ এক গাড়িতে যাবে, সাথে আর যাবে সামিরা রাত্রি। ওরা দুজনে পেছনে বসলো, ফারাহকে ঠেলে সামনে বসালো। রিজভি বিরক্তি চোখে তাকালো, ফারাহ চুপচাপ বসলো। গাড়ির সিটের কোনায় একটু ময়লা লেগেছিল। ফারাহ তার টিস্যু দিয়ে মুছে হাতে ছোট ব্যাগটা রাখলো, যেটা আনিস চৌধুরী দিয়েছেন একটু আগেই। রিজভি সেটা দেখল, অসহ্য বিরক্ত চাহনি নিয়ে বিদ্রুপ ধীর কণ্ঠে বলল, তুমি আমার কাছে সিটে লেগে থাকে ময়লার মতো, যাকে আমি জীবন থেকে সরাতে চাই। কিন্তু এই ময়লাটা তুমি যেমন সহজে মুছে দিলে, আমি তেমন অত সহজে তোমাকে মুছতে পারছি না। আমি ওই ময়লায় জড়ানো টিস্যুটার মতো, যার নিয়তি ব্যবহার শেষে ঝুড়ে পড়া। কথাটা ভাবতেই ফারাহ নিস্তেজ হয়ে গেল, চোখ ফিরিয়ে জানালার দিকে চেয়ে রইল। গাড়ির ভেতর একটা চাপা নীরবতা। সামিরা রাত্রি পেছনে বসে ফারাহ আর রিজভির মাঝে তৈরি হওয়া শীতল দেওয়ালটা অনুভব করছে, কিন্তু কিছু বলছে না কেউ। ফারাহ জানালার বাইরে তাকিয়ে আছে। সন্ধ্যার আবছা আলো চারপাশে একটা বিষণ্ণ আবরণ ছড়িয়ে দিয়েছে। গাছপালার ছায়া, রাস্তার বাতির হলুদ আভা, সবকিছুই তার শূন্য চোখে এক রকমের নিস্তব্ধতা এনে দিচ্ছে।
রিজভি গম্ভীর মুখে বসে আছে, মাঝে মাঝে হাতের আঙুলের ফাঁকে রাখা ফোনটা দেখছে, যেন কিছু একটা ভাবছে, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে। রাত্রি ফারাহর কানে কানে বলল, ভাবি কিছু একটা বলো না, এই বরফের মতো পরিবেশে আর সহ্য হয় না। ফারাহ ম্লান হাসল, কিন্তু কিছু বলল না। রিজভি হঠাৎ বিরক্তির সুরে বলল, গাড়িতে বসে বসে ফিসফিস করাটা বন্ধ করো। রাত্রি মুখ টিপে হেসে বলল, আরে ভাইয়া, তুমি না এমন ছিলে না। আগে আমাদের সাথে কত হাসতো, কত মজা করতাম, এখন যেন একেবারে কংক্রিটের মতো হয়ে গেছো। রিজভি কিছু বলল না, কেবল গাড়ির কাজ নামিয়ে দিল। ঠান্ডা বাতাস সুহু করে ভেতরে ঢুকে গেল। ফারাহর শাড়ির আঁচল একটু উড়ে গেল বাতাসে। সে আঁচল ঠিক করলো ধীরে। এই নীরবতা, এই দূরত্ব, এই সম্পর্কের ভার সবকিছুই তার হৃদয়ে অসহ্য রকমের চাপ ফেলছে। হুট করে সামির বলল, বুঝলে ভাবি, ভাইয়া আগে এমন ছিল না, হঠাৎ এমন হয়ে গেল। আগে কত মজা হতো ডাক্তার আপন। বলতে গিয়ে থেমে গেল। রিজভি গাড়ি ব্রেক কষে রাগে চোখে তাকালো। সামির কথা ঘুরিয়ে হেসে কেটে দিল। ফারাহ কপাল কুঁচকে তাকালো, কিছু বুঝলো না। সামির বলছে, মানে এই যে তুমি আগে কথায় কথায় রেগে যেতে না, এখন রেগে যাও, এটাই বললাম আর কি। ডাক্তার মানুষ এত রাগ করতে নেই, রাগ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা তো তোমরা ডাক্তাররাই বলো। রাত্রিও মতামত জানালো। হ্যাঁ ঠিকই তো। রিজভি বার বিরক্ত হয়ে বলল, তোমাদের এই বাজে কথা শুনতে আমার ইচ্ছে নেই, শান্ত হয়ে বসো। রাত্রি আর সামির চুপ করে রইল, কিছু বলল না। গাড়ি কিছুক্ষণ পর ফারাহদের গেটের সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যা নেমে এসেছে। এই দুতলা বাড়িটা তেমন রাজকীয় না হলেও বেশ সুন্দর দেখতে। বাইরে সাদা আর গোলাপি রং করা। বাড়িটির নাম বড় বড় অক্ষরে লেখা আজহার মঞ্জিল। আশেপাশে হরেক রকমের ফুলের গাছ লাগানো। এসব ফারাহ লাগালেও যত্ন নেন ওর বড় আম্মু। তাকে ঢাকায় থাকতে হয়। এটা ফারাহর নিজের বাড়ি। গাড়ির দরজা খুলতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা আজহার চৌধুরী আর রাখি সহ আরও কয়েকজন এগিয়ে আসলো। ফারাহ ধীরে নামলো। এই বাড়ির প্রতিটি কোণ, প্রতিটি ইট পাথর তার পরিচিত, কিন্তু আজ যেন এই বাড়িও তার কাছে অচেনা লাগছে। আজহার রহমান হাসি মুখে এগিয়ে এসে বললেন, এসো বাবা এসো। ওনারা রিজভিকে স্বাগত জানালো। রিজভি নির্লিপ্তভাবে চারপাশ দেখল। বাড়ির সামনে আজহার রহমান ও রাখি সহ আরও কয়েকজন দাঁড়িয়ে আছে। নতুন জামাই আসছে, অভ্যর্থনা জানানোর জন্য হয়তো। রাখি তখনই এসে ফারাহর হাত ধরল। চল, আম্মুর কাছে যাবি না? সে তো তোর জন্য পাগল হয়ে যাচ্ছে। নতুন জায়গায় কি করছিস না করছিস সেসব নিয়ে চিন্তাই শেষ। ফারাহ হালকা মাথা নাড়ল। আজহার রহমান রিজভিকে বাসার ভেতরে যেতে বলতো, বলে, আপনি যান, আমি গাড়িটা এক সাইডে রেখে আসছি। ওরা সকলে বাসার ভেতরে চলে গেছে। রয়ে গেছে সামির আর রিজভি। রিজভি গাড়ি রেখে তখনও দাঁড়িয়েছিল দরজার কাছে। তার চোখে একটা কঠিন অভিব্যক্তি খেলে গেল, যেন সে কিছু একটা বুঝতে পারছে, কিন্তু প্রকাশ করছে না। পাশে এক মহিলা আরেক মহিলাকে বলছে, এটাই ফারহার জামাই, বুঝলি? বিয়ের দিন বউ না নিয়ে আগে চলে গেছিল। বিয়েতে রাজি ছিল না, জোর করে দিয়েছে মনে হয়। প্রেম টেম ছিল। দুই মহিলার ফিসফিসানি শুনে রিজভি রাগ উঠে গেল। আপনাদের কোনো কাজ নেই? সারাদিন শুধু কে কি করছে তার খোঁজখবর না রেখে আপনার ছেলে মেয়ে কি করে বেড়াচ্ছে তার খোঁজখবর তো রাখতে পারেন। মহিলা দুটোর মুখ মুহূর্তেই কালো হয়ে গেল। চোখে মুখে রাগে ফুঁসে ওখান থেকে চলে গেল। স্বামীর পাশে ছিল বিধায় কথাগুলো শুনতে পেল। ভাইয়ের কাছে দাঁড়িয়ে বলল, যা হওয়ার হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে যখন, সব ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করো। নয়তো এনাদের মতো আরো কত মহিলা কথা শোনাবে তার ঠিক নেই। তোমায় না শোনালেও ভাবিকে শোনাবে। আমি জানি তুমি ভাবিকে মেনে নিবে না, তার কারণ জানি না, তবে কালকে রুমের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেয়েছিলাম তুমি ডিভোর্সের কথা বলছিলে। সেটা তো ঠিক নয়। বড় আব্বু এবং সম্মানের কথা আছে, তাই সব ঠিক করে নিও। আর এমনিতেও ফারাহ ভাবি তো খারাপ না, অনেক ভালো মনে হচ্ছে। রিজভি কঠিন চোখে তাকালো। সবকিছু ঠিক করার দায়িত্ব আমার না, আর একদিনে কি কেমন তা বুঝতে পারা যায় না। তাই আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই বিয়েটা হয়েছে একটা ডিল করে, তার বিনিময়ে আনিস চৌধুরী আমার বাবা দিয়েছেন জমির দলিল। সামির আর রিজভি বাসার ভেতরে আসলো। আছিয়া বেগম রিজভিকে দেখে মুখে হাসি এনে বললেন, আসো বাবা আসো, বসো।
বলেই তিনি ব্যস্ত হয়ে পড়লেন। রাকিকে নির্দেশ দিলেন সবাইকে শরবত আর নাস্তা দিতে। রিজভি বিনয়ের সাথে সালাম দিলেও তার মুখে আগ্রহের ছিটেফোঁটাও ছিল না। তার দৃষ্টি সারাক্ষণ এদিক ওদিক ঘুরছিল, যেন এই পরিবেশ তার জন্য অচেনা আর অস্বস্তিকর। যার জন্য এই বাসায় সম্পর্ক তাকে পছন্দ না হলে আর কাউকে ভালো লাগার কথাও না। রাত্রি ফারাহর কানে ফিসফিস করে বলল, ভাবি দেখো কেমন রাজকীয় সংবর্ধনা দেওয়া হচ্ছে আমাদের জামাইবাবুকে। ফারাহ কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুধু একটা ক্লান্তিকর হাসি দিল। রাত বাড়ল, 9টা বাজে। রিজভি এখন ফারাহর রুমে। নাস্তা করার পর আজহার রহমান রূপ দেখিয়ে দিয়েছে। ফারাহ এখনও একেবারের জন্য এই রুমে আসেনি। এতে যেন রিজভি স্বস্তি পেল। অনেক সময় পর নিচ থেকে হাসির শব্দ আসছে, বিশেষ করে সামির আর একজনের হাসি, যা ওর কাছে অপরিচিত। রিজভি ওপরের রুমে ছিল। ধীরে ধীরে রুম থেকে বাইর হয়ে ওপর থেকে দেখে রাত্রি সামির আর ফারাহ কিছু নিয়ে কথা বলছে আর হাসছে। অপরিচিত হাসির শব্দটা তাহলে এই বেয়াদব মেয়েটার? এটা দেখতে কিনা বাইরে আসলাম। নিচে নিজেকে রাগ দেখিয়ে আবার রুমে চলে গেল। রাত 10টা। আছিয়া বেগম ফারাহকে ডাকলেন। যা, জামাইকে ডেকে নিয়ে আয়। ফারাহ অনাগ্রহ প্রকাশ করলেও কিছু ভেবে পা বাড়ায় উপরের দিকে। রুমের ভিতরে না গিয়ে দরজায় থেকে বলল, আপনাকে নিচে ডাকছে। রিজভি ফোন থেকে নজর সরালো। বেড থেকে উঠে প্রশ্ন করল, কেন? ফারাহ দাঁতে দাঁত চেপে ধরে, জামাই আদর খেলাতে ডাকছে, গিয়ে উদ্ধার করুন। রিজভি মুখের আদল পরিবর্তন হয়ে গেল। রাগ হয়ে ওর সামনে আসলো। বেয়াদব মেয়ে, আবার নিজের আসল চেহারা ইষ্ট অভদ্রের মতো ব্যবহার রয়ে গেছে। আমি অভদ্র? আপনি অভদ্রতার ডিজার্ভ করেন। আপনি কেমন তা বোঝা হয়ে গিয়েছিল বহুদিন আগেই। বলে ফারাহ মুখ বাঁকিয়ে চলে গেল। রিজভি ধীরে আওড়ালো, অভদ্র মেয়ে। 5 মিনিট পর রিজভি নিচে নামলো। আজহার রহমান ও আসিয়া বেগম খুশি মনে বললেন, এসো, আগে হাত মুখ ধুয়ে নাও, তারপর খেতে বসো। রিজভি, রাত্রি, সামির আর আজহার রহমান খেতে বসেছে। শুধু ফারাহ, রাখি আর আসিয়া বেগম বসেননি। আসিয়া বেগম জামাই আপনে ব্যস্ত হয়ে পড়লেন। সাথে হেল্প করছে রাখি, আর পাশে দাঁড়িয়ে দেখছে ফারাহ। আসিয়া বেগম ফারাহকে বসতে বলল, ও বলে পরে খাবে। টেবিলে সারি সারি খাবার সাজানো হলো। পোলাও, রোস্ট, খাসির রেজালা, চিংড়ি মালাইকারি, নানা রকম ভর্তা, সালাদ, দই, মিষ্টি, সব মিলিয়ে যেন এক রাজকীয় ভোজ। রিজভি নির্লিপ্ত মুখে খেতে বসে শুধু দেখছে। এত খাবারও খায় না, তা আবার এত মশলা দেওয়া খাবার তো নয়, তবুও খেতে হচ্ছে। আসিয়া বেগম প্লেটে বেড়ে দিচ্ছেন। আজহার রহমান খাওয়া বাদ দিয়ে বললেন, বাবা, এটা একটু খেয়ে দেখো। আর একটু নাও। কম খাচ্ছ কেন? পোলাওটা কেমন হলো বলো তো? রিজভির মনে হলো সে যেন এক অদ্ভুত খাঁচায় আটকে গেছে, না করতে পারছে না। বাধ্য হয়ে অনেক খেতে হলো। কোনো মতে একটু একটু করে খেয়ে রুমে চলে আসলো। মনে হলো যেন বড় জোর বেঁচে গেল। রাত বাড়ার সাথে সাথে সকলে ঘুমানোর জন্য রুমে যেতে লাগলো। সামিরা রাত্রির জন্য 2টো রুমে আগে থেকে গুছিয়ে রেখেছিল ওরা। দুজনে চলে গেল। ফারাহ এতক্ষণ ব্যস্ত থাকলেও এখন তার ক্লান্তি ভর করলো শরীরে। পা বাড়ালো রুমের উদ্দেশ্যে। আসার পর থেকে এবার প্রথম রুমে ঢুকবে। সে ধীর পায়ে রুমের দিকে হাঁটতে লাগলো, কিন্তু দরজা খোলার সাথে সাথেই ধাক্কা খেলো। রিজভি তার আগেই রুমে ছিল। রিজভি দাঁড়িয়ে আছে, হাতে একটা বালিশ আর চাদর। ফারাহ কিছু বলার আগেই রিজভি কাঁটাযুক্ত কণ্ঠে বলল, এগুলো নিয়ে নিচে সব। ফারাহ হতভম্ব হয়ে তাকালো। মানে? এর মধ্যে সোফা নেই, ঘুমাবে কোথায়? তাই বলছে নিচে শুয়ে পড়ো। ফারাহ কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর চোখ ছোট করে তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনার সাহস তো কম না? আমার রুমে এসে আমাকে বলছেন নিচে শুতে? দরকার পড়লে আপনি নিচে ঘুমান, আমি আমার বেডে ঘুমাবো। বলে দরজা থেকে হনহনিয়ে গিয়ে বেডে শুয়ে পড়ল। রিজভি চোখ সরু করল। তাহলে আমি কোথায় ঘুমাবো? ফারাহ ধীর গলায় বলল, আমি আপনার মতো নির্দয় নই। আপনি চাইলে বেডের পাশেও ঘুমাতে পারেন, নয়তো নিচে ঘুমান। ফারাহ এক সাইডে গিয়ে শুয়ে গায়ে কমফর্টারটা জড়িয়ে দিল। রিজভি কিছুক্ষণ ফারাহর দিকে তাকিয়ে থাকলো, তারপর বিরক্ত মুখে বলল, নাটকবাজ মেয়ে। তারপর সে বালিশটা নিয়ে একপাশে ছুঁড়ে দিল। ঠিক আছে,
আজকে রাত কাটিয়ে দিই, কিন্তু মনে রেখো এই খোঁচা মনে কথার শোধ নেব। ফারাহ কোনো উত্তর দিল না। সে জানে কিছু বলেও লাভ নেই। সে বেড থেকে জানালার দিকে তাকালো। বাইরে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে, অথচ তার ভেতরটা অন্ধকার। মনে হচ্ছে পূর্ণিমার আলো ফুরিয়ে অমাবস্যায় ডুবে যাচ্ছে। রুমের ভেতর একটা থমথমে পরিবেশ। ফারাহ কমফোর্টার গায়ে জড়িয়ে চুপচাপ শুয়ে আছে, আর রিজভি একপাশে শুয়ে রুমে থাকা ডিম লাইটের দিকে তাকিয়ে আছে, যার আলো লাল নীল সবুজ এভাবে পরিবর্তন হচ্ছে। কিন্তু ওদের জীবন কি পরিবর্তন হবে? দুজনের মধ্যকার দূরত্ব শুধু শারীরিক না, মানসিকভাবেও যেন এক মহাসাগরের মতো। কিছুক্ষণ ফারাহ ধীরে চোখ বন্ধ করলো। সারাদিনের ক্লান্তিতে ঘুম এসে যাচ্ছিল, কিন্তু ঘুমানোর আগেই রিজভির কানে একটা বিরক্তিকর আওয়াজ এলো। তোমার তো বাজে অভ্যাস কেন? ঘুমানোর সময় এত নড়াচড়া করছো কেন? রিজভি বিরক্ত গলায় বলল। ফারাহ চোখ না খুলেই বলল, আপনি ঘুমান, আমার কী অভ্যাস সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। রিজভি দাঁতে দাঁত চেপে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। এর জন্য বেয়াদব বলি। সবসময় মুখে মুখে কথা বলো, একদম নড়বে না। নড়াচড়া করলে আমার ঘুম হয় না। ফারাহ এবার উঠে বসলো। চোখ কুঁচকে তাকিয়ে বলল, আপনার সমস্যা কি? একবার বলবেন নিচে ঘুমাও। এখন আমার নড়াচড়া নিয়ে সমস্যা। আপনার ঘুম হলে হোক, নয়তো নিচে ঘুমান। আপনার ভাব দেখার সময় নেই। আপনি ডাক্তার হয়ে এমন নিরালা মুখ কেন? রিজভি এবার সোজা হয়ে বসলো। হোয়াট? নিরালা মুখ মানে? আর আমি ডাক্তার, কিন্তু তোমার বাচ্চাদের মধ্যে আচরণ সহ্য করার জন্য নয়। ফারাহ ধপ করে বালিশে মুখ গুজে পড়ল। আপনার সাথে কথা বলাই ভুল। রিজভি কঠিন কণ্ঠে বলল। তাহলে চুপ করে ঘুমাও। ফারাহ আর কিছু বলল না, কিন্তু তার রাগ হচ্ছিল খুব। ওই লোকটা এত দুর্ব্যবহার কেন করে? আমিও বা কি ভাবছি? ওনার অভ্যাস এরকম ভালো ব্যবহার আশা করাই ভুল। পরের দিন সকালে ফারাহ ঘুম থেকে উঠে দেখে রিজভি রুমে নেই। তার হালকা অবাক লাগলো, কিন্তু কিছু না ভেবেই সে ফ্রেশ হতে চলে গেল। নিচে নামতেই দেখলো রান্নাঘরে বড় আম্মু ব্যস্ত। রাখি টেবিলে নাস্তা সাজাচ্ছে। রাখি হাসি মুখে বলল, আয় তাড়াতাড়ি, রিজভি ভাইয়া অনেক আগে উঠেছে। ফারাহ আশেপাশে দেখলো রিজভি নেই। রাখিকে জিজ্ঞেস করলো, উঠেছে যখন, তাহলে ওই দুর্ব্যবহারকারী লোকটা কোথায়? ফারাহর কথায় রাখি চুপ করতে বলল। হাতের ইশারায় দেখালো সোফায় এক মহিলা বসে আছেন, সম্পর্কে আন্টি হন। মহিলাটি এবার ফারাহর দিকে ঘুরল, ওকে জিজ্ঞেস করলো। ফারাহ ক্লান্ত ভঙ্গিতে বলল, ঠিক চলছে, শুধু নাটকের অভাব নেই। শেষের কথাটা ধীরে বলেছে, যেটা মহিলাটি শুনতে পায়নি। ফারাহর উত্তরে মহিলাটাও হাসলো। তারপর আবার খোশ গল্প জুড়ে দিল আছিয়া বেগমের সাথে। রাত্রি তখনই উপর থেকে নামলো। ও রাতে রাখির সাথেই ছিল। ভাবি, ভাইয়া ওঠেনি? ফারাহ রাত্রির প্রশ্নের উত্তর দেওয়ার আগেই আজহার রহমান বাইরে থেকে আসলেন, হাতে বড় বড় বাজারের থলে। তিনি থলি দুটো রাখলেন, আছিয়া বেগমকে ডেকে নিয়ে যেতে বলল। রাত্রির প্রশ্নের জবাব হিসেবে বলল, জামাই বাবার স্বামীর বেটা তো বাইরে গেল দেখলাম। তা ফারামা, তাদের কি কিছু দরকার ছিল নাকি? দরকার হলে আমাদের বলতো। ফারাহ চুপ করে থেকে মনে মনে বলল, ওই লোকের বিষ দরকার হলে বলতাম, তাছাড়া বলার ইচ্ছে নেই। রাখি এক গ্লাস পানি দিয়ে আজহার রহমানকে বলল, না আব্বু, ভাইয়ারা কিছু বলেনি, শুধু বলল একটু বাইরে যাবে। আর তখন তো ফারাহ উঠেইনি, মাত্র উঠল। আজহার রহমান ফারাহর ওপর অসন্তুষ্ট প্রকাশ করলেন। এ কেমন কথা মা? তুমি আগে উঠে দেখবে না জামাইয়ের কি লাগবে না লাগবে? ফারাহ মাথা নিচু করল। ঘুম থেকে উঠতে পারিনি বড়াব্বু, এই জন্য দেরি হয়ে গেছে। আজহার রহমান আর কিছু বললেন না। উনি ফারাহকে এই জন্য বললেন, যাতে প্রয়োজন অপ্রয়োজনের কথা শুনতে শুনতে একসাথে থাকতে থাকতে একদিন ভালো লাগা ভালোবাসা শুরু হবে। রাত্রি ফারাহর কাছে আসলো, কানে ফিসফিস করে বলল, রাতেও ঝগড়া করেছো তাই না? তোমার ভাইয়ের সাথে যে থাকবে তার সাথে ঝগড়াই হবে। ফালতু বেটা লোক একটা, কিভাবে যে ডাক্তার হয়েছে আল্লাহই জানে। নিরুষ করলার মতো তিতা কথা আর দুর্ব্যবহার, কি বলবো, শুধু পায়ে লাগিয়ে ঝগড়া করে। রাত্রি মিসকি হেসে বলল, আরে ভাবি, ঝগড়া না হলে তো সম্পর্কের মজা নেই। ঝগড়া থেকে একদিন প্রেম হবে, দেখে নিও। ফারাহ বিরক্ত মুখে বলল, তাহলে তুমি নিজের বিয়ের পর ঝগড়া করে মজা নিও,
আমাকে এই থেকে রেহাই দাও। আমি ওনার মতো করলা মুখর সাথে প্রেম করতে চাই না। আর ওনার মধ্যে প্রেম কি প্রেমের পাও নেই? ও মা, এত রাগ! রাত্রি অবাক হয়ে বলল, তুমি জানো ভাইয়ার সাথে প্রেম করার জন্য কত মেয়ে ঘুরে তার পিছনে? হসপিটালে তো নার্স পেশেন্ট সবাই ক্রাশ খায়। ফারাহ মুখ বাঁকালো। যেই না চেহারা তাকে দেখে আবার সবাই ক্রাশ খায়। আমার তো তাকে দেখলেই মন চেয়ে দেই একটা। কথা শেষ করতে পারল না, তার আগে রিজভি আর সামির হাজির। তাদের হাতেও কয়েকটা ব্যাগ। ফারাহ প্রকোচকে তাকালো, বোঝার চেষ্টা করলো কি আছে। তারপর দেখলো অনেক কিছু। বাজার ব্যাগে যেটা নিয়ম বলে ধরে, শুধু নিয়ম। আর আনিস চৌধুরী বলেছেন বলে রিজভি সকালে উঠে গেছে, নয়তো জীবনেও যেত না। এই জন্য তার চোখে মুখে বিরক্তি। ফারাহর চোখ তা এড়ালো না, ও ঠিকই খেয়াল করলো। সকালে খেয়ে রিজভি বাসায় যাওয়ার জন্য তালা দিতে লাগলো। সে বিকেলে ঢাকায় রওনা দেবে, কিন্তু আজার রহমান ছাড়লেন না। একবারে দুপুরে খেয়ে তারপর ওদের ছাড়লো। ফারাহ, রিজভি, রাত্রি, সামির ওরা সকলে বিদায় নিয়ে চৌধুরী বাড়ি চলে আসলো। আসার সময় ফারাহর চোখে পানি টলমল করছিল। আজার রহমান শক্ত দৃঢ়। মেয়েটার চোখে পানি দেখে কষ্ট লাগলো, কিন্তু কিছু করার নেই। মেয়েদের জন্ম হয় অন্যের বাড়ি যাওয়ার নিয়তি নিয়ে। এ যে ভূপৃষ্ঠের নিয়ম, কষ্ট হলেও সেই নিয়ম মেনে নিতে হবে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হলো। গাড়ি এসে থামলো একটা 5 তলা বিশিষ্ট বিল্ডিংয়ের সামনে। ফারাহ জানালার বাইরে তাকিয়ে দেখলো জায়গাটা বেশ চেনা লাগছে। একটু ভেবে মনে পড়ল এটা গুলশান। রিজভি দরজা খুলে নেমে গেল, কিন্তু কোনো কথাই বলল না। ফারাহ একটু দ্বিধাগ্রস্ত হয়ে পা বাড়ালো। সে ভাবছিল অন্তত ভেতরে আসতে বলবে, কিন্তু না, রিজভি একা গেল। ফারাহকে বাধ্য হয়ে তার পিছু নিতে হলো। আসার সময় শ্বশুর মশাই মানে আনিস চৌধুরী বলেছিলেন ঢাকায় তাদের নিজস্ব বাসা আছে। রিজভি এখানে একা থাকতো, কিন্তু এই মাসে নাকি একটি ভাড়াটিয়া পরিবার উঠেছে 4 তলায়। রিজভি আগেই ভেতরে গেছে, ওরা 2 তলায় থাকবে এমনটা বলা ছিল। সেজন্য তার চিনতে অসুবিধা হলো না। ফারাহ ভেতরে ঢুকতে একজন মাঝবয়সী মহিলা এগিয়ে এলেন। আপনারা এসেছেন, আমি রাবেয়া খালা। স্যার আমাকে সব বুঝিয়ে দিয়েছেন, ভিতরে আসুন। ফারাহ ভদ্রভাবে মাথা ঝুঁকিয়ে সালাম দিল। রিজভি নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। মহিলাটাকে বাসার কাজ করার জন্য আনিস চৌধুরী ঠিক করেছেন। আগে একজন ছিল, যাকে রিজভি তাড়িয়ে দিয়েছে। একটুও রান্না ভালো না। ফারাহ ভেতরে এসে পুরো বাসায় চোখ বুলালো। বাসাটা বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো। হালকা অফ হোয়াইটের আর নীল রঙের কম্বিনেশন। সোফাগুলো সাদাটে আর গ্রে শেডের। রিজভি ব্যাগ নামিয়ে রেখে একবার চারপাশে তাকিয়ে দেখল, তারপর হালকা গলায় বলল, তোমার রুম ডান দিকে, আমারটা বাঁ দিকে। ফারাহ একটু অবাক হলো। মানে? রিজভি একটা ছোট্ট হাসি দিয়ে বলল, তুমি কি ভেবেছিলে তোমার সাথে এক রুমে থাকবো? ফারাহ বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নিল। আপনি থাকবেন কি না তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার সাথে থাকার জন্য মরে যাচ্ছি না। আপনি অন্য রুমে থাকুন, না হয় জাহান্নামে থাকুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। রিজভি রাগে ফুঁসে উঠল, কিন্তু সামনে মহিলাকে দেখে কিছু বলল না। ব্যাগ খুলে কিছু জিনিস বের করতে লাগলো। মহিলাটা কাচুমাচু হয়ে শুধু ওদের কাহিনী দেখছে, হয়তো বোঝার চেষ্টা করছে এ কেমন স্বামী স্ত্রী। ফারাহ তার রুমে ঢুকে দেখলো ঘরটা বেশ সাজানো গোছানো। বিছানার চাদর, জানালার পর্দা, সব কিছুতে একটা প্রশান্তির ছোঁয়া। জানালার পর্দা সরাতেই চোখ পড়লো সুন্দর বাগানটাই। কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চারপাশে সবুজ ঘাস, অনেকগুলো গাছ, পাশে একটি ছোট পুকুর। ফারাহ চোখ বুজে নিল। কেমন গ্রাম গ্রাম ফিল হচ্ছে, কি শান্তি। এমন শান্তি কোথাও নেই। একটু পর চোখ খুলল, কিন্তু এই শান্তি নিয়ে কী করব? মানুষটাই তো শান্তিযোগ্য নয়, এই সম্পর্কটা শান্তিপূর্ণ নয়। রাতে খাওয়ার পর ফারাহ বারান্দায় বসেছিল। 1 কাপ চা হাতে নিয়ে এসে ঢাকার আলো ঝলমলে রাতের দিকে তাকিয়েছিল। হঠাৎ রিজভি এসে পাশে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কোনো সমস্যা হচ্ছে নাকি? ফারাহ ঠান্ডা গলায় বলল, আপনি হঠাৎ কেয়ার করতে শুরু করলেন নাকি? রিজভি বিরক্তি চাহনি ফেলল। তোমার সাথে কথা বলার ইচ্ছা নেই, কিন্তু আব্বুর জন্য আমি এখানে থাকতে বাধ্য হয়েছে, তার জন্য খোঁজ নিচ্ছে। হয়তো পরে দেখা যাবে আমার নামে তার কাছে মিথ্যে নালিশ করছো। ফারাহ তেতো হাসি দিল।
নিজের মতো আমাকে ভাববেন না। যান, আলগা প্রীতি দেখাতে হবে না। আপনি তো এমনি তো আমাকে এড়িয়ে চলেন, তাতে আমার সমস্যা নেই। রিজভি এবার একটু রেগে গেল। তাহলে এই ফালতু কথাগুলো বলছো কেন? আর আলকে পেরিতে সব কি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ? এমন ঢং করছেন দেখে মনে হয় জীবনে এমন ভাষা শুনেননি। তবে শুনলে শুনুন, আপনার ওই খোঁজ নেওয়াকে আলগা পীড়িত বলে। ওই আলগা পীড়িত আমার লাগবে না। রিজভি চোখ পাকিয়ে তাকালো। ফারাহও পাত্তা দিল না। রিজভি ঠোঁটের ভাঁজে আওড়ালো, বেয়াদ্দপ মেয়ে। রাতের আধার ফুরিয়ে ধরণীতে আলোর দেখা দিয়েছে। সূর্য উঠেছে অনেকক্ষণ আগে। চারিদিকে কোলাহল, রাস্তায় গাড়ির হর্নের শব্দ। গাড়ি মানুষ ছুটে চলেছে জীবিকার তাগিদে। কেউ বা এসে গাড়িতে বসে আছে, কেউ বা ঘাম ছড়ানো পরিশ্রম করছে, কেউ বা আরামে শুয়ে আছে। জীবন সবার, তবে উপভোগ্য বৈচিত্র্যময়, কারো বিলাসবহুল, কারো কষ্টসাধ্য। ফারাহ সকালে চোখ মেলতে জানালার ফাঁক দিয়ে আলোর ঝিলিক চোখে এসে পড়ল। তৎক্ষণাৎ 2 হাত মেলে দেয় চোখের উপর। প্রায় 2 মিনিট পর হাত সরিয়ে উঠে পড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা 10 বাজে। গায়ের কাঁথাটা সরিয়ে উঠে পড়ে, সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। তোয়ালেটা ব্যালকনিতে মেলে দিতে গিয়ে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে বাগানটার দিকে। ফারাহ প্রকৃতি ও ফুলপ্রেমী, এই জন্য একটু বেশি ভালো লাগে। বাগান থেকে গন্ধরাজ ফুলের ঘ্রাণ আসছে। ফারাহ চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিল। কি মিষ্টি সুভাষ, তবে বাতাসে সতেজতা নেই গ্রামের মতো। শহরের বাতাস হয় বিষাক্ত, প্রাণ ভরে নিঃশ্বাস নিলে সেখানে বিষ থাকে। ফারাহ ধ্যান ফিরল আনিস চৌধুরীর কল আসাতে। ফারাহ তড়িঘড়ি করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আনিস চৌধুরী বলে উঠল, কেমন আছো মা? নতুন জায়গা ভালো লাগছে তো? রিসপি আবার তোমার সাথে খারাপ আচরণ করছে নাকি? আনিস চৌধুরীর একবারে এত প্রশ্ন শুনে ফারাহ থমকে গেল। ধীর কণ্ঠে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বাবা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা ভালো থাকলে আমি আরো ভালো থাকবো। ফারাহ আনিস চৌধুরীর জবাবে হাসল। মানুষটা আসলেই তাকে কত ভালোবাসে। বাবার ভালোবাসার অভাব পূরণ করতে বড় আব্বুর সাথে আল্লাহ হয়তো ওনাকেও পাঠিয়েছিলেন। বাকি প্রশ্নগুলোর উত্তর তো দিলে না। ফারাহ থেকে উত্তর দিল, নতুন জায়গা মানিয়ে নিতে সমস্যা লাগবে। প্রথম আসলে একটু ভালো লাগে না, এটাও স্বাভাবিক। আর উনি খারাপ আচরণ আর কি করেন? ওনার আচরণ যেমন তেমনই করে। আনিস চৌধুরী হাসল। ফোনের এপাশ থেকে ফারাহ তো টের পেল। রিসপি কিন্তু খারাপ না মা। ওর সাথে ঝামেলার জন্য তোমার সাথে ওরকম করে, নয়তো ও খুব ভালো। সবাই ওকে ভালোবাসে, আর ওর কাজের জায়গায় সবাই ওকে বাহবা দেয়। ঝামেলা মিটে গেলে কিংবা ওর কাছাকাছি যেতে পারলে বুঝতে পারতে ও কেমন ছেলে। তুমি যতটা খারাপ ভাবো ও তেমন না। তোমরা দুজনে দুজনকে সহ্য করতে পারো না, এজন্য খারাপ ভাবো। ফারাহ চুপ করে শুনল। আনিস চৌধুরী আরও কিছু কথা বলল। কথা শেষে কল কাটতেই ফারাহ রুম থেকে বের হলো। নিচে নামতে যাবে তার আগেই অবাধ্য মন চাইল ডান দিকে। রিজভির রুমের দরজা খোলা। ফারাহ একটু এগিয়ে গেল ভাব নিয়ে। মাথাটা এগিয়ে দিয়ে রুমের ভেতর উকি ঝুঁকি দিল, কিন্তু রুমে কেউ নেই। ওয়াশরুমের দরজা তো বাইরে থেকে ছিটকে দেওয়া, তার মানে ওয়াশরুমে নেই। বেলকুনি তো নেই, গেল কোথায়? যেখানে থাক আমার কি। ফারাহ আর পাত্তা দিল না। নিচে নামতেই দেখলো রান্নাঘরে রাবেয়া খালা ব্যস্ত, টেবিলে নাস্তা সাজানো। রাবেয়া খালা হাসি মুখে বলল, আসুন মা, নাস্তা করে নিন। রিজবি বাবা তো অনেক আগে উঠেছে। ফারাহ আশপাশে তাকিয়ে রিজভিকে দেখতে পেল না। উনি কোথায় গেলেন? ফারাহ জিজ্ঞেস করলো, রিজবি বাবা তো হসপিটালে গেছে। আজ তার জরুরি অপারেশন আছে বলে সকালে 6:30টায় বেরিয়ে গেছে। তোমাকে বলে যায়নি? রাবেয়া খালার প্রশ্নের উত্তর দিতে পারল না, তাই সে প্রশ্ন এড়িয়ে গেল। ফারাহ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নাস্তা করতে বসলো। সাথে রাবেয়া খালাকে খেতে ডাকলো। উনি বসতে নারাজ। তুমি আগে খাও মা, আমি পরে বাসায় গিয়ে খাবো। বাসায় যেতে দেরি আছে, আপনি এসে বসুন। আমার সাথে খেতে লজ্জা কিসের? আমি আপনার সন্তানের মতোই। আমার মা বাবা নেই, এজন্য অন্যের মাকে দেখলে তার মতোই লাগে। রাবেয়া খালা এক ধানে তাকিয়ে রইল, হয়তো ভাবছে কিছু। তারপর ফারাহর জোরাজোরিতে বসে পড়ল। রিজভি হসপিটালে কাজের মধ্যে ডুবেছিল, কিন্তু মনের এক কোণে
ফারাহর কথা বারবার আসছিল। নতুন জায়গায় একা রেখে এসেছে। রাবেয়া খালা তো রান্না করে দিয়ে চলে যাবে, তারপর একা থাকবে। যদি ভয় পায়, ভয় পেলে আমার কি? মুখে মুখে যে কথার খই ফুটে, তার মধ্যে ভয় থাকবে বলে মনে হয় না। তার সাথে এমন আচরণ করা কি ঠিক হচ্ছে? কিন্তু ফারাহর বেয়াদবি সে মেনে নেবে কেন? নিজের মনে শত প্রশ্ন। রিজভি স্যার, আপনাকে বড় স্যার ডাকছেন। ওয়ার্ড বয়ের কথায় রিজভির ভাবনা থেকে বেরিয়ে আসে। মাথা থেকে ফারাহর কথা ঝেড়ে ফেলে চেম্বার থেকে স্যারের রুমের দিকে পা বাড়ায়। বিকেলে ফারাহর মনটা কেমন অস্থির লাগছিল। নিজেকে একা মনে হচ্ছিল। এমনটা মনে হওয়া স্বাভাবিক। একে অচেনা পরিবেশ, সাথে কেউ নেই। কালকে থেকে ভার্সিটিতে যেতে হবে এমন ভেবে রেখেছে ফারাহ। ভার্সিটি গেলে ক্লাস করলে সুস্মিতা, নয়না, শুভ ওদের সাথে থাকলে মন খারাপ থাকবে না। হঠাৎ মনে পড়লো ওদের তিনজনের সাথে কয়েকদিন থেকে যোগাযোগ নেই। ফোনটা বিয়ের দিন হাত থেকে পড়ে ভেঙে গেছিল। আসার সময় বড় আব্বু নতুন ফোন দিলেও ওদের কল দেওয়া হয়নি। আগে সিমটা ফোন পড়ার সময় ছিটকে পড়েছিল, সেজন্য খুঁজে পাওয়া যায়নি। বিধায় নতুন সিম লাগানো। ওরা তিনজন বিয়ের কথা জানে না। যদি শোনে বিয়ের কথা, তাহলে নিশ্চিত রাগ করে বসে থাকবে। ফারাহর মন খারাপ কাটাতে বাসার বাগানে বসে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটা পড়ছিল। এই বইটা বাসার স্টাডি রুমে পেয়েছে। সেখানে রিজভির শত শত বই, তার নিজের একাডেমিক বই, সাথে কয়েকটা উপন্যাসের বইও আছে। ফারাহ কিছুটা অবাক হয়েছিল। করলার মতো হৃদয় যে মানুষের, সে আবার উপন্যাসও পড়ে? হা! ফারাহর বই পড়ার মাঝেই হঠাৎ একটা বল এসে ওর পায়ে লাগে। ক্রিকেট বল হওয়ায় বেশ জোরে লাগে, যার কারণে ওর মুখ দিয়ে ব্যথাতুর শব্দ বের হয়। ফারাহ রেগে বলটা হাতে নেয়। কে মেরেছে দেখার জন্য সামনে তাকাতেই একটা বাচ্চাকে দেখতে পায়। বয়স হয়তো 7 কিংবা 8 হবে। বাচ্চাটি এসে সোজা বলে, এই আন্টি, আমার বল দিন। আপনি আমার বল নিয়ে এভাবে ধরছেন কেন? আমার গায়ে বল মেরেছো কেন? বাচ্চাটি বেশ দুষ্টু, এজন্য বাঁকা উত্তর দিল। বল আমি মারিনি, ব্যাট মেরেছে। বল এসে পড়েছে, এই যা। ফারাহ চোখ পাকিয়ে রাগ দেখানোর চেষ্টা করলো। তুমি তো খুব দুষ্ট। আন্টি, আমাকে দুষ্টু বলবেন না, আমি অনেক ভালো। দুষ্টু বললে আবার বল মারবো। ফারাহ এবার সত্যি রাগ হলো। তুমি শুধু দুষ্ট না, সাথে বেয়াদবও, যাকে বলে বেয়াদব প্রো ম্যাক্স। বাচ্চাটি বেশ রাগ হলো। বড় বড় চোখ করে কাছে এসে হাত থেকে বলটা ছিনিয়ে নিয়ে বলল, এই, আমি কি আইফোন, তাই যে প্রো ম্যাক্স বলছেন? হ্যাঁ। ফারাহর মুখ হা হয়ে গেল। এই ছেলে বলে কি? তখনই একজন মহিলা আসলো। ফারাহ হেসে বলল, না, সমস্যা নেই, বাচ্চা মানুষ না বুঝে বলে। এই বাসা আমার শ্বশুরের। আপনার এই নতুন ভাড়াটিয়া? মহিলা সৌজন্যে হাসলো। আরও খানিকটা কথা হলো। বাচ্চাটা ততক্ষণে খেলতে গেছে। মহিলা বেশ ভালো কথা বলে, বোঝা গেল। বিকেল পড়িয়ে সন্ধ্যা হলো। ফারাহ বাগান থেকে উঠে এসে রুমে আসে। বইটা রেখে কি করবে ভেবে না পেয়ে রান্নাঘরে রাবেয়া খালা কি করছে তা দেখতে এলো। খালা কি করছেন? এই তো তরকারি কাটছি, তারপর রান্না বসাবো। আপনি কেটে দিন, আমি রান্না করব। তুমি রান্না পারো, আর বড় স্যার বলেছে তোমার ভার্সিটি আছে, পড়া আছে, রান্নার ঝামেলা না দিতে। ভার্সিটি আছে সময় মতো, রান্না করলে সময় যাবে না। কাল থেকে আমি রান্না করব। আপনি শুধু সকালে নাস্তাটা বানিয়ে দিবেন। এই বাসায় তো কোনো কাজ নেই, সারাদিন বসে থাকতে ইচ্ছে করে না। রাবেয়া সম্মতি দিল। তরকারি কেটে ধুয়ে দিলে ফারাহ রান্না বসায়। এক চুলায় ভাত, আরেকটায় চিংড়ি মাছ দিয়ে লাউ। এগুলো হলে মাংস রান্না করবে। ফারাহ মাথায় কিছু বুদ্ধি এলো। রাবেয়া খালাকে বলল, খালা, দুটো করলা কেটে দিন তো। করলা কি করবে মা? ফারাহর মুখে কুটিল হাসি। আমার করলা ভাজি অনেক ভালো লাগে, এই জন্য করলা ভাজি করব। তিনি আর কিছু বললেন না, চুপচাপ করলা কাটতে বসলেন। রাত 9টা বাজে। চারপাশ শুনশান নীরবতা। ফারাহ এমনিতে সাহসী হলেও নতুন জায়গায় একটু ভয় লাগছে। আজকাল নিউজে যেসব খবর দেখা যাচ্ছে সেসব আরও বেশি করে মনে পড়ছে। এতে ভয় পাচ্ছে। রাবেয়া খালা 8টার দিকে বাসায় চলে গেছেন। ওনার সংসার আছে, রান্না করতে হবে। ফারাহ রান্না শেষ করে চুপ করে রুমে বসেছিল। হঠাৎ নিচ থেকে কিছু শব্দ এলো। ফারাহর ভয় বাড়ল। বাসায় তো কেউ নেই, তবে শব্দ কিসের? ফারাহ এক পা করে এগিয়ে রুম থেকে বেরোলো।
উপর থেকে নিচে চারিদিক চোখ বুলিয়ে দেখলো কেউ নেই। এখানে দাঁড়িয়ে কি করছো? হঠাৎ আচমকা কারো কণ্ঠ শুনে ফারাহ চমকে উঠল। কে? পেছনে তাকিয়ে দেখে রিজভি বুকে হাত ভাঁজ করে ব্রু কুঁচকে দাঁড়িয়ে আছে। ভয় পেলে নাকি? খুব তো কথা জানো, সাহস দেখাও। তবে ভয় পাচ্ছিলে কেন? ফারাহ রাগ হলো, মুখে কাঠিন্যতা বজায় রেখেই বলল, ওহ, ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়ে থাকলে যে কেউ ভয় পাবে। পেত্নিরা আজকাল ভূত খায় ভয় পায়? রিজভি রসিকতা কথা শোনার ইচ্ছে নেই। ফারাহ নিচে যাওয়ার জন্য পা বাড়ালেই এক কোণা ঝুলে থাকা ওনার সাথে পা লেগে পড়ে যেতে নাই। রিজভি চট করে হাতটা ধরে ফেলে, বিধায় ফারাহ পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। ফারাহ হাঁপ ছাড়ে, পড়ে গেলে নাক মুখ ফাটতো নিশ্চিত। তখনই রিজভি বিদ্রুপ করে বলে, মুখে শুধু কথা আছে, এদিকে উঠতে বসতে আমার কাছে আসতে হয়, তোমাকে সহ্য হয় না। তারপরও বিবেক বলল, অসহায় মেয়ে, বাচ্চা, নয়তো দেখবি বাচ্চাদের মতো বসে কাঁদবে। ফারাহ দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে এসে বাচ্চার চেয়ে শতবার উষ্টা খাওয়া ভালো। আর অসহায় মেয়ে মানুষ না, কে পড়ে দেখাবো? নল্লা মুখো পুরুষ মানুষ। হেই, কি বললে? কোনটা কি বললাম? তো আগে বললে যে ওটা। ফারাহ মুখ বাঁকিয়ে উত্তর দিল, আপনার মাথায় ওসব কথা ঢুকবে না। বেশি শিক্ষিত মানুষ কি না, এসব ভাষা শুনেননি, তাই আর জানা লাগবে না। বলেই ফারাহ গটগটিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে বলল, যাওয়ার হলে আসুন, নয়তো রাস্তা মাপুন। ঘরে গিয়ে নাকি তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। কিসব অসভ্য কথাবার্তা! এই কাপড় কি করে পছন্দ হলে বুঝি না, এর জন্য আমার সাথে এত বড় বেইমানি করলো। রিজভি খাবার টেবিলে বসে আছে। ফারাহ মুখে হাসি রেখে প্লেট আর পানি নিয়ে আসলো। ফারাহর হাসি দেখে রিজভি ভ্রু কুঁচকায়। এর হাসির মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। হাসির মানে প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। রিজভি শুধু তাকিয়ে দেখছে আর বোঝার চেষ্টা করছে এর মতলব কি। এই নিন, খেতে শুরু করুন। রিজভি এতক্ষণ ফারাহর দিকে তাকিয়েছিল, যার কারণে প্লেটের দিকে তাকায়নি। ফারাহর কথায় প্লেটের দিকে তাকালেই আবারও ভ্রু কুঁচকে আসে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, এসব কি? ফারাহ না জানার ভান করে বলে, কোথায় কি? রিজভি দাঁতে দাঁত পিষে একটু রেগে বলে, করলা তরকারি আর করলার ভাজি দিয়েছো কেন তুমি? তুমি জানো না আমি করলা পছন্দ করি না? ফারাহ ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি বললেন? আমি তো শুনেছিলাম করলা আপনার অনেক পছন্দের। এই জন্য তো আপনার কথা এবং ব্যবহার দুটোই করলার মতো তিতা। ভাবছিলাম এবার থেকে প্রতিদিন করলা তরকারি, করলা ভাজি, করলা জুস খাওয়াবো। ওয়াসি, আই হেট করলা। আমার সামনে থেকে প্লেট সরাও। আর তুমি ইচ্ছা করে সব করেছো, তাই না? না না না, আমি ইচ্ছে করে করিনি। আপনার স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রান্না করেছি। এখানে আমি আপনার অপছন্দের করলা জানলে রান্নাই করতাম না। কথাগুলো বলে মুখ টিপে হাসল। ফারাহর হাসি রিজভির চোখ কাটালো না। এবার শিওর হলো ইচ্ছে করে এসব করেছে। খাবো না, তুমি খাও প্রিয় করলা ভাজি। রিজভি খাবার টেবিল থেকে উঠতে নিলেই ফারাহ আটকে দেয়, আরেকটি প্লেট এনে সামনে দেয়। এই নিন আপনার খাবার, খেয়ে উদ্ধার করুন, নয়তো আবার শাশুড়ির কাছে নালিশ করবেন আমি খেতে দেই না। আপনার আবার বিশ্বাসও নাই বলতে পারেন। রিজভি হা হয়ে থাকলো। তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে পাজি মেয়ে। খাবার খাওয়ার সময় রিজভি ফোনে কিছু করছিল। তখনই ফারাহ ভাবিক হয়ে বলে ওঠে, আপনার করলা পছন্দ না হলে তাহলে আপনার কথা করলার মতো তিতা কেন? মিষ্টি পছন্দ করলে তো মুখ দিয়ে মিষ্টি কথা বাইর হওয়ার কথা। রিজভি ফোন থেকে নজর সরিয়ে ফারাহর দিকে তাকায়। আমার করলা এবং মিষ্টি কোনোটাই পছন্দ না। কেন, আপনার ডায়াবেটিস আছে নাকি? ফারাহর প্রশ্নে রিজভি অপ্রস্তুত হয়ে গেল। বেশি বকবক করে আমার মাথা না খেয়ে ভাত খাও। সবকিছু আপনার অপছন্দ, তাহলে পছন্দের কি? শান্ত পরিবেশ আমার পছন্দের। দয়া করে চুপ থাকিয়া শান্ত পরিবেশ তৈরি করুন প্লিজ। ফারাহ মুখ বাঁকিয়ে চুপ করে খেতে শুরু করলো। নেহাতি আজকে একটু জব্দ করতে কথা বলছি, নয়তো আমার মুখে ঠেকা পড়েনি, তার জন্য শব্দ খরচ করব। খাওয়া শেষে রিজভি ফোনে কথা বলছিল। ফারাহ রান্নাঘরে সব গুছিয়ে রাখছে। সোফার উপরে ফারাহর ফোন বাজছিল। রিজভি কান থেকে ফোন সরিয়ে ফারাহর ফোনের দিকে তাকালো। স্ক্রিনে বড় আব্বু নামটা চলচল করেছে। রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটং শুনতে পাচ্ছে না বোধহয়। রিজভি ফোন মিউট করে একটু জোরে বলে,
এই মেয়ে, তোমার ফোন বাজছে। ফারাহর সব কিছু গোছানো শেষ, তাই রিজভির কথা শুনে তাড়াতাড়ি আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে ততক্ষণে কল কেটে গেছে। ফারাহ সরু দৃষ্টিতে তাকালো। এই মেয়ে, এটা আবার কেমন ডাক? বউ বলে ডাকতে কষ্ট হলে নাম ধরে ডাকবেন। আমার একটা সুন্দর নাম আছে, ফারহা রহমান, শুনেছেন? রিজভি অবাক হয়ে চেয়ে আছে। ফারাহ এভাবে তাকানোর মানে বুঝতে পারল না, তাই হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি? বউ রাখতে বলছো কাকে? তুমি কি আমার বউ হিসেবে নিজেকে মেনে নিয়েছো নাকি? ফারাহর মুখ আচমকা ভোতা হয়ে গেল। এখন কি উত্তর দেব? আমি তো ভুলে বলে ফেলেছি। ফারাহ মুখে কঠিন ভাব নিয়ে উত্তর দেয়, মুখ ফসকে বলে ফেলেছি, ভুল করে অনেক কিছু বলে ফেলি, এ নিয়ে তো অবাক হওয়ার কিচ্ছু নেই। ফারাহ ফোন নিয়ে উপরে চলে গেছে। রিজভি তার দিকে তাকিয়ে আছে। ফোনের ওপাশে কেউ হ্যালো হ্যালো স্যার বলেই যাচ্ছে। রাত কেটে সকাল হলো। ফারাহ সকালেই উঠেছে, কিন্তু আজ তার মনটা বেশ ফুরফুরে লাগছে। ভার্সিটিতে যাওয়ার আনন্দেই হয়তো। টেবিলে নাস্তা সাজানো। রিজভি এখনও ওঠেনি, হয়তো আজ কাজ দেরিতে আছে। ফারাহ হাতে 1 কাপ চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। স্নিগ্ধ সকালে 1 কাপ গরম চায়ের আনন্দই আলাদা। চা প্রেমীদের কাছে তো আবার চা যে কোনো সময় ভালো লাগে। ফারাহর চা খাওয়া শেষ, হাতে কাপটা নিয়ে বাইরে তাকিয়ে আছে। এখন 8টা বাজে। একটু পর খেয়ে ভার্সিটি যাবে। তখনই হঠাৎ পেছন থেকে রিজভির গম্ভীর কণ্ঠ, সময় মতো তৈরি থেকো, আমি ড্রপ করে দিয়ে আসবো। ফারাহ চমকে ফিরে তাকালো। ড্রপ দিতে হবে কেন? আমি নিচে যেতে পারবো। রিজভি চোখ কুঁচকে বলল। তুমি কি রাস্তা চেনো? ফারাহ একটু হোঁচট খেল। সত্যি, সে তো এখানকার রাস্তা ভালো করে চেনে না। এসেছিল একবার, তবে সেরকমভাবে চেনে না। কিন্তু রিজভির ওপর নির্ভর করতেও ইচ্ছে করছে না। নিয়ে গিয়ে আবার পরে খোটা দিবে। গুগল ম্যাপে দেখে চলে যাব। রিজভি হাসলো, তার ছেলের হাসি। তোমার মতো মানুষ তো গুগল ম্যাপে গুলিয়ে গিয়ে অন্যরা দেশে পৌঁছে যাবে। ফারাহ রেগে গেল। আপনি আমাকে এত বোকা ভাবেন নাকি? আর অন্য দেশে যাব কেন? ভাবতে হয় না, তুমি নিজে বারবার প্রমাণ দাও। ফারাহ দাঁতে দাঁত চেপে পড়ল। আমি নিজে যাব, দরকার নেই আপনার। রিজভি কাঁধ ঝাঁকিয়ে বলল, যেমন খুশি যাও, শুধু আপু ফোন করলে বলবে আমি দিয়ে আসতে চেয়েছি, তুমি চাওনি, নয়তো আবার আমাকে দোষ দিও না। ফারাহ বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নাস্তা করতে চলে গেল। এই মানুষটার সঙ্গে একদিনও ভালোভাবে কথা বলা সম্ভব না। ফারাহর একটু ভয় লাগছে। অনেকদিন পর ভার্সিটিতে ফিরছে। সুস্মিতা, নয়না, শুভ, ওদের কাউকেই সে জানায়নি বিয়ের কথা। আজ দেখা হলে কি বলবে? ক্লাসরুমে ঢুকতেই নয়না চিৎকার করে উঠল, এই ফারা, তুই কোথায় ছিলি রে? ফোন বন্ধ কেন? কই হারিয়ে গেছিলি? ফারাহ চুপ করে আছে। সুস্মিতা চোখ ছোট করে তাকিয়ে বলল, কিছু লুকাচ্ছিস তাই না? ফারাহ অপ্রস্তুত হয়ে হাসল। আসলে একটা ঝামেলা ছিল। নয়না জিজ্ঞেস করল, কি ঝামেলা? তুই কি কিডন্যাপ হয়ে গেছিল? সুস্মিতা বলল, আরে না রে, আমি তো বললাম এর প্রেম হয়ে গেছে। ফারাহ এবার আরো অপ্রস্তুত হয়ে গেল। তোমরা কি বলছো? তেমন কিছুই না, অন্য ব্যাপার। সুস্মিতা হেসে বলল, তাহলে কি বিয়ে হয়েছে? সুস্মিতা আর নয়না হাসছে, তবে ফারাহও চমকে উঠল। সুস্মিতার মজা করে বলা কথাটাই যে সঠিক। ফারাহর গলায় কথা আটকে আছে। কি বলবে ওদের? বিয়ের কথা বললেই তো সবাই চমকে যাবে। নয়না বলল, এই মুখে কি যেন বলা আছে, কিন্তু বলছিস না কেন? বল। ফারাহ একটু ইতস্তত করে বলল, আমরা আসলে বিয়ে করে ফেলেছি। সুস্মিতা, নয়না দুজনেই থ হয়ে গেল। কি, তুই মজা করছিস? না, সত্যি। ফারাহর কথায় নয়না হতভম্ব হয়ে বলল, কার সঙ্গে? ফারাহ চুপ থেকে ওদের দিকে তাকিয়ে ধীরে বলল, ডাক্তার রিজভি চৌধুরী। হোয়াট? কোন ডাক্তার রিজভি চৌধুরী? সুস্মিতা আর নয়নার বলা কথা এত জোরে হয়েছে যার কারণে অনেকে তাদের দিকে চেয়ে আছে। ফারাহ ওদের চুপ করতে বলে অন্য পাশে নিয়ে গেল। ওদের দুজনের মুখের আদল অবর্ণনীয়। ডাক্তার রিজভি চৌধুরী কি ওই ডাক্তারই? ফারাহ মাথা দোলায়। সুস্মিতা অবাক হয়। নয়না মুখ ভার হয়ে আসে অন্য কিছু ভেবে। সুস্মিতা বলে, তুই ওনার মতো একটা বদরাগী ঝগড়ুটে মানুষকে জেনে শুনে কেন বিয়ে করলি? মনে নেই সেদিনের কথা? হসপিটালে তন্ময়কে নিয়ে গেছিলাম, কেমন তাকিয়ে দেখছিল না?
ওর মাথা ফেটে রক্ত বাহির হচ্ছিল, আর ওই ডাক্তার বলছিল তন্ময় নাকি গুন্ডামি করে মাথা ফাটিয়েছে, এসব বলে চিকিৎসা করতে দিতে চাইছিল না। তোর সাথে কেমন খারাপ ব্যবহার করলো। শুভ তো রেগে গেছিল। তারপর আরেকদিন রাস্তায় যখন এক লোক অ্যাক্সিডেন্ট করেছিল, আমরা সকলে গাড়ির জন্য হাত নাড়াচ্ছিলাম, কিন্তু কোনো গাড়ি ছিল না। একটা গাড়ি আসছিল, ওটাই ওই রিজভি চৌধুরী ছিল, কিন্তু উনি ফিরেও দেখেননি। ওনার মধ্যে বিবেকবোধ নেই, সে আবার ডাক্তার হয় কেমনে? সুস্মিতা একটানে সব কথা বলে থামল। নয়না চুপ করে আছে, মনে মনে কিছু ভাবছে। ফারাহ হেসে বলল, নিয়তি বেঁধে দিয়েছে এই সম্পর্কে, কিছু করার নেই, বড় আব্বুর মুখ চেয়ে করেছি। বাবা মাহীন এই পৃথিবী বড়ই নিষ্ঠুর। যদিও ওনারা আমায় কখনো কষ্ট দেননি, তবু বাবা মায়ের অভাব কাউকে দিয়ে পূরণ হয় না। সেটা মাঝে মধ্যে বুঝতে পারি যখন নিজেকে খুব একা লাগে। যাক, সেসব কথা বাদ দে, যা হবার হবে। ক্লাসে যাই, আর 10 মিনিট বাকি। কিন্তু শুভ কই? শুভ আসেনি? আরে শুভ তো তোর খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ফোনে না পেয়ে চিন্তায় পড়ে গেছিল। সেদিন ময়মনসিংহ যাবে বলে ঠিক করেছিল, আমাদের কথায় আর গেল না। ভার্সিটির গেট পেরিয়ে এক যুবক আসছে, মাথা নিচু করে হেঁটে আসছে। হঠাৎ চোখ তুলে সামনে তাকাতেই একটু দূরে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাসি মুখে দৌড়ে গেল সেখানে। কিরে ফারা, তোর কোনো খোঁজ খবর নেই, ফোনে পায় না। কি হয়েছিল তোর? আমি তো চিন্তায় শেষ, ভাবলাম কিছু হয়েছে কিনা। শুভর চোখে মুখে জানার আকাঙ্ক্ষা। নয়না তখন থেকে চুপ করে আছে। সুস্মিতা ফারাহর কাঁধে ধাক্কা দিয়ে হেসে বলল, ফারার খোঁজ পাবি কি করে? সে তো আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সুস্মিতার কথাটা শোনা মাত্র শুভর মুখটা হাসি থেকে মেঘের মতো কালো হয়ে গেল। কথাটা যেন তার কানে বাজছে। একবার ভাবছে হয়তো ভুল শুনেছে। কি কি বললি? আরে ফারার তো বিয়ে হয়েছে বলে সুস্মিতা সব খুলে বলতে লাগলো। ফারাহ চুপ করে আছে। শুভর যেন অবিশ্বাস্য কিছু শুনেছে। সে সুস্মিতার দিকে চেয়ে তার কথা শুনছে। নয়না শুভর দিকে তাকিয়ে আছে। ও এই ভয়টাই পেয়েছিল। অন্য কেউ না বুঝলেও নয়না ঠিকই বুঝতে পেরেছিল শুভ মনে মনে ফারাহকে পছন্দ করে। এজন্য ফারাহর প্রতি তার যত্ন একটু বেশি করে। সুস্মিতার কথা শেষ, শুভর গলা ধরে এলো, পা যেন অবশ হয়ে আসছে। ফারাহ ক্লাসে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। ওই যে স্যার ক্লাসে যাচ্ছে, চল। ওরা তিনজন ক্লাসে যাওয়ার জন্য আগত হলো। শুভ দাঁড়িয়ে আছে। ফারাহ ডাকলো, কিরে যাবি না? শুভ কোনো মতে ধরা গলায় বলল, আমার একটা কাজ আছে, পরে আসছে। কথাটুকু বলে ওপাশ ফিরল। চোখে তার পানি টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কেউ যেন না দেখে সেই জন্য ধীর পায়ে হেঁটে ভার্সিটির এক নিরিবিলি জায়গায় গিয়ে একটা বেঞ্চে বসে পড়ল। শুভ মাথা নিচু করে রইল। অনেকক্ষণ চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়েছে। চোখগুলো একটু লাল হয়ে আছে। মাথা নিচু থেকে উঁচু করে পকেট থেকে ফোনটা বের করে। স্ক্রিনে তাকিয়ে চোখে পানি নিয়ে ব্যর্থ প্রেমিকের মতো বিলাপ করছে। ভাগ্যবোধ হয় একেই বলে, যারে ভালোবাসলাম সে জানলো না, তার আগে অন্য কারো হয়ে গেল। কেন এমন হলো? আমি তো তারে মনে মনে শত শতবার চেয়েও পেলাম না, অথচ সে ব্যক্তি না চেয়ে অবজ্ঞা করেও পেল। সে ভালো না বেশিও পেল, আর আমি এত ভালোবেসেও পেলাম না। এই কেমন নিয়তি! ভালোবাসলাম সুখ পাওয়ার আশায়, কিন্তু কপালে জুটল দুঃখ, না পাওয়ার বেদনা। একেই বোধ হয় পোড়া কপাল বলে। শুভ নিজের ভাগ্য নিয়ে বিদ্রুপ করে হেসে উঠল। বসা থেকে উঠে পা বাড়ালো কোনো এক গন্তব্যের পথে। সময় বয়ে চলেছে তার নিজস্ব গতিতে। সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের জীবন। কারো জীবনে আসছে সুখ, আবার কারো জীবনে আছড়ে পড়ছে অনাবিল দুঃখ। সেদিনের পর কেটে গেছে 5 দিন। শুভ সেদিনের পর আর ভার্সিটি আসেনি। ফারাহ ও সুস্মিতা অনেকবার কল দিয়েছে, কিন্তু কল ঢোকে না। শুভর না আসার কারণ ওরা দুজন না বুঝলেও নয়না ঠিকই বুঝলো। ফারাহ অন্য কারো হয়ে গেছে এটা শুভ মানতে পারেনি। এই জন্য তার সামনে আসছে না। সামনে আসলে ফারাহকে দেখলে কষ্ট বাড়বে। মনে পড়বে যাকে ভালোবাসে সে এখন অন্য স্ত্রী। নয়না শুধু চুপ করে থেকে ওদের কথা শুনে কিছু বলে না। ফারাহ প্রথম দিন একা গেলেও তারপর থেকে রিজভির সাথে ভার্সিটি যায়। মাঝে একদিন যায়নি। 2 দিন ধরে ভার্সিটি যাওয়া আসা করছে। রিজভিও কোনো কথা ছাড়াই ড্রপ দিয়ে আসছে। তবে রিজভির মুখে সেই একই গম্ভীর ভাব, কোনো কথা নেই।
ফারাহের মনে হয় এই মানুষটার মুখে রসকস নেই, কখনো মিষ্টি কথা বেরোয় না, গাড়িতে চুপচাপ থাকে, দুটো কথাও বলে না। মনে হয় গাড়িতে সে একা, সাথে আর কেউ নেই। নিজে তো কথা বলে না, আবার কিছু বলতে গেলে বলবে বেয়াদব মেয়ে। রিজভি ফারাহকে ভার্সিটি নামিয়ে দিয়ে চলে গেছে নিজের কাজের জায়গায়। ফারাহ ভার্সিটির ক্যান্টিনে বসে আছে। নয়না আর সুস্মিতা পাশেই বসে আড্ডা দিচ্ছে। তখনই তন্ময় এলো, কিন্তু শুভ আজও আসেনি। শুভ না আসার কারণটা ফারাহ বুঝতে পারছে না। তন্ময় খোঁজ করেছে, ও নাকি বাসায়ও নেই। নয়না বুঝতে পারলেও বলছে না। এই ফারা, তুই কিভাবে মেনে নিল ওই রিজভি চৌধুরীকে? তন্ময় হঠাৎ প্রশ্ন করল। ফারাহ একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, বরাবর কথা ফেলতে পারিনি, তার আশা আর ইচ্ছেকে অপমান করতে পারিনি। তন্ময় ফের প্রশ্ন করল, কিন্তু তুই কি খুশি? তোর মুখে তো আগে সে উচ্ছ্বাসটা নেই। সব সময় তো জীবন নিজের ইচ্ছে চলে না তন্ময়, মেনে নিতে শিখতে হয়। ঠিক তখনই বাইরে গেট দিয়ে শুভকে আসতে দেখা গেল। শুভর মুখে সে আগের উচ্ছ্বাস নেই, মলিন আর ক্লান্ত দেখাচ্ছে তাকে। চারজনের চোখে পড়তে শুভ একটু দাঁড়িয়ে গেল, দূর থেকে নিজেকে সান্ত্বনা দিল। সকলের কাছে দুর্বল হওয়া যাবে না, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। দূরে থাকতে চাইলাম, কিন্তু এই এমন দূরত্ব মানতে চায় না। হোক না সে অন্যের, চোখ ভরে দেখতে তো বারণ নেই। সে না হয় অন্যের পাশে হাসুক, আমি না হয় সেই হাসি দূর থেকে দেখে তৃপ্তি মেটাবো। আমি ভালোবাসতে চেয়েও পারলাম না, তাকে অন্য কেউ ভালোবাসুক, ভালো রাখুক, এই দেখেও শান্তি পাব। এতে যদি আমার এক বুক হাহা করা যন্ত্রণা হয়, তবুও হোক আমার যন্ত্রণা লুকিয়ে সে ভালো থাক। শুভ ধীরে ধীরে এগিয়ে আসে। ফারাহ ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি তাদের দুজনের দিকে। একজনের দৃষ্টিতে তার প্রিয়তমাকে দেখার আকুলতা, অন্যজনের দৃষ্টি প্রশ্নবিদ্ধ। কি রে শুভ, দুদিন ধরে কোথায় ছিলি? সুস্মিতা প্রশ্ন করল। শুভ হেসে বলল, আরে একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল কিছু। নয়না চিন্তিত চোখে বলল, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। শুভ মুচকি আসলো, কিন্তু সেই হাসিতে বিষাদের ছাপ স্পষ্ট। ফারহাও খেয়াল করলো শুভ আগের মতো চোখে চোখ রেখে কথা বলছে না। একটা অপরাধ বোধ যেন মনের মধ্যে জেঁকে বসেছে। শুভর এই পরিবর্তনটা ফারাহর মনকেও ভারী করে তুলল, কিন্তু কারণ কি তা বুঝতে পারল না। পারবেই বা কী করে? সে তো সেরকম কিছু ভাবনাই আনেনি। ক্লাসে শুভ অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তন্ময় খেয়াল করছে ওর কিছু তো হয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তন্ময় শুভর পাশে আরেকটু সরে এসে বসলো। শুভর কাঁধে হাত রেখে বলল, কিরে, ক্লাসে মনোযোগ নিয়ে কি ভাবছিস? তোর কি হয়েছে বলতো? আমরা সবাই চিন্তায় আছি। কোনো সমস্যা হলে ওদের না হোক, অন্তত আমায় বল। শুভ ম্লান হেসে বলল, কিছু না রে, জীবনে তো মাঝে মাঝে এমন সময় আসে যখন নিজের সাথেই লড়াই করতে হয়। তন্ময় কপাল কুঁচকে বলল, তোর কথা আজকাল বুঝতেই পারি না, এত গম্ভীর ভাব কেন তোর মধ্যে? শুভ কিছু না বলে শুধু মুচকি এসে জানালার বাইরে তাকালো। তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে, অথচ সে তার নয়। এই ভাবনাটায় তাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। ফারহাও শুভর দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। শুভর চোখে যেন গভীর কোনো বেদনা লুকানো। সুস্মিতা ফারহাওর পাশে এসে ফিসফিস করে বলল, শুভর এমন পরিবর্তনটা তুই খেয়াল করছিস? আগে তো এমন ছিল না। ফারাহ চিন্তিত মুখে বলল, মনে হচ্ছে যেন সে কিছু আড়াল করার চেষ্টা করছে। ক্লাস শেষ করে শুভ একা দাঁড়িয়েছিল। শুভ একটু আগে বেরিয়ে এসেছে, ফারাহরা পরে আসছে। তোর কি মন খারাপ? ফারাহ আচমকা শুভর দিকে তাকিয়ে প্রশ্ন করল। শুভ মুখে কিছুটা হাসির রেখা টেনে বলল, না তো, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? ফারাহ কৃত্রিম হাসি দিয়ে বলল, একদম ঠিক। ঠিক তখনই একটা ছেলে এসে বলল, এখানে ফারহাকে? নিজের নাম শুনে ফারাহ পিছিয়ে ঘুরল। একটি ছেলে দাঁড়িয়ে আছে, চেনা তো মনে হচ্ছে না। জি, আমি ফারহা। কেন, কি হয়েছে? ম্যাম, আপনাকে আপনার হাজবেন্ড ডাকছে। ফারাহ অবাক হলো। ইনি তো হসপিটালে থাকার কথা কখনো তো নিতে আসেননি, আর আসবেনও বললেও নি। আপু তাড়াতাড়ি যেতে বললো, আপনি যান। ছেলেটি চলে গেল। ফারাহ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শুভর গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, তোর কি হয়েছে জানি না, তবে যাই হোক, কখনো ভেঙে পড়বি না।
জীবনে অনেক খারাপ সময় আসে, তা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে। হয়তো সাময়িক মনে হয় এটা ঠিক নয়, কিন্তু মনে রাখবি খারাপ সময়ের পর ভালো সময় আসে। শুভ চুপ করে শুনল, ওর দৃষ্টি ফারাহর দিকেই। এই সান্ত্বনা বাণী অন্য কোনো ব্যাপারে হলে হয়তো ভালো লাগতো, কিন্তু এই বেলায় ভালো লাগলো না। খারাপ সময়ের পর ভালো সময় ঠিকই আসবে, কিন্তু সে তো আসবে না। এমন ভালো সময় আমি চাইনি যে ভালো সময় তোকে পাবো না। কথাগুলো শুভ মুখ ফুটে বলতে পারল না, কথাগুলো রয়ে গেল অন্তরে। ফারাহ ততক্ষণে গেটের দিকে ছুটছে। দূর থেকে রিজভি ফারাহ আর শুভকে দেখল। ছেলেটাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছে। মনে করার জন্য মস্তিষ্কে চাপ দিতেই মনে পড়ল, হ্যাঁ, ছেলেটাকে ফারাহর সাথে হসপিটালে দেখেছে। যেদিন ফারাহর সাথে বিবাদ লেগেছিল, এই ছেলেটাই ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছিল। মনে হচ্ছিল ফারাহকে কিছু বললে ওর গায়ে লাগছিল। তবে ফারার সাথে তার সম্পর্ক কি? প্রেমিক হয়তো। এই প্রশ্ন নিজের মনে আসতে সে অবাক হলো। যদি প্রেমিক হয়ও তাতে আমার কি? আমি তো তাকে ডিভোর্স দেব বলেছে। তাহলে না, আর কিছু ভাবার আগেই ফারাহ আসলো। সূর্য আজকাল পশ্চিম দিকে ওঠে। এত ভালো কবে থেকে হলেন? ঠ্যাস মারা কথা না বলে পেটে ভাত হজম হয় না। ভাত হজম হয়, কিন্তু আপনার করা আলগা পিরিত হজম হয় না। শুধুমাত্র শ্বশুরের ভয়ে এসব আলগা পিরিত করছেন। তোমাকে এত কিছু জানতে হবে না, বাসায় চলো তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ? কিসের কাজ? ফারাহর পরপর প্রশ্নে রিজভি বিরক্ত হলো। বিরক্তির চাহনি নিয়ে বলল, এত প্রশ্ন করো কেন? গাড়িতে ওঠো, তারপর বলছে। ফারাহ মুখ বাঁকালো। ভাব। ফারাহর মুখ বাঁকানো রিজভির চোখে পড়ল। নিত্যবারের মতোই বলল, বেয়াদব। শুভ এতক্ষণ গেটের সামনে আড়ালে দাঁড়িয়েছিল। কথা শুনতে না পেলেও শুধু দেখল মানুষটাকে, যে তার ভালোবাসা ছিনিয়ে নিল। রিজভি আর ফারাহ গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শুভ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে। মনে মনে ভাবল, হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু তবুও আমি তাকে ভালোবাসবো। হয়তো দূর থেকেই ভালোবাসবো চিরকাল। নয়না পেছন থেকে শুভর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা মানে তো শুধু পাওয়া নয়, কখনো কখনো ত্যাগ করাও ভালোবাসা। তুই নিজেকে কষ্ট দিস না শুভ। শুভ নিঃশব্দে নয়নার কথা শুনে আবার মুচকি হাসল। মনে মনে ভাবল, তাকে সুখী দেখতে চাই, তাই এই দূরত্ব মেনে নিচ্ছে। হয়তো একদিন ফারাহ সত্যিই সুখী হবে, আর আমি তখনও দূরে দাঁড়িয়ে তার হাসি দেখব। গাড়িতে বসে ফারাহ চুপচাপ বাইরে তাকিয়ে আছে। রিজভি গাড়ি চালাচ্ছে, মুখে সেই একই গম্ভীর ভাব। অনেকক্ষণ চুপ থাকার পর ফারাহ আর থাকতে পারল না, প্রশ্ন করে বসল, আপনি হঠাৎ আজ নিয়ে যেতে এলেন কেন? রিজভি এক চোখ তুলে তাকালো। তোমাকে নিতে আসতে হলে অনুমতি নিতে হবে নাকি? ফারাহ বিরক্ত হয়ে বলল, এভাবে হঠাৎ এলে তো মনে প্রশ্ন জাগবে। রিজভি ফারাহর দিকে তাকিয়ে বলল, বাড়িতে মেহমান এসছে, বেসময় ছোট মামা মামি যেতে পারেনি, দেশের বাইরে ছিল, তা আজকে তোমাকে দেখতে আসছে। ফারাহ কিছুটা বিব্রত বোধ করলো। ও ঠিক আছে। রিজভি চুপ করে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ তার মুখের ওপর চুল উড়ে আসে। রিজভি বিরক্তি নিয়ে ফারাহকে কিছু বলতে তার দিকে তাকালেই থমকে যায়। ফারাহ আনমনে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। গায়ে গোলাপি রঙের 3 পিস পরা, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া, চুলগুলো ছেড়ে দেওয়া বিধায় চুল উঠছে। সব কিছু মিলিয়ে হঠাৎ রিজভির মনে হয় অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন স্নিগ্ধ পরি। রিজভি অপলক তাকিয়ে আছে। গাড়ি স্লো হতেই থেমে গেছে। গাড়ি থামতেই ফারাহ মাথা তুলে এদিকে তাকায়। রিজভি তার দিকে তাকিয়ে আছে, দেখে একটু ভরকে যায়, সাথে অবাক হয়। ফারাহ হাতের আঙুলে তুড়ি বাজাতেই রিজভি চোখ সরিয়ে নেয়। কি করছিলাম আমি? ওই মেয়ের দিকে এরকম ভাবে তাকিয়েছিলাম। এইসব বলে সে নিজেকে শাসায়। এভাবে তাকিয়েছিলেন কেন? খুব তো ভাব নেন, মনে হয় মেয়েদের থেকে অ্যালার্জি আছে। ফারাহর গা জ্বালানো কথায় রিজভির কিছু মনে হতে তেতে উঠল। দাঁত কিরবির করে বলল। ফারাহ রেগে তাকালো। আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকি না, মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে। আর কি বললে? অ্যালার্জি আছে কিনা, তাই তো? হ্যাঁ, অ্যালার্জি আছে তোমাতে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম না, আমি জানলা দিয়ে সবুজ প্রকৃতি দেখছিলাম। ওদিকে একটা। হ্যাঁ সেই তো, সারাদিন মেয়েদের সাথে হসপিটালে থাকেন, তারা অ্যালার্জি কাটানোর ওষুধ, আর আমি অ্যালার্জির কারণ। আহা,
কি সুন্দর কম্বিনেশন। আমি ওষুধ, তারা ওষুধ। চুপ করবে নাকি গাড়ি থেকে ফেলে দেব? আমায় ফেলে দিলে আপনার 14 গোষ্ঠী জেলে যাবে। আমার 14 গোষ্ঠী তো বেঁচে নেই, কবর থেকে তুলে জেলে দিও। আর তাছাড়া তুমি কি তাদের চেনো? আমি তো নিজেই চিনি না। ফারাহ ভাবলো, তাই তো, মনে হচ্ছে বলা একটু বেশি হয়ে গেছে। চিনি না তো কি হয়েছে, চিনে নেব। 14 গোষ্ঠী না হোক 4 গোষ্ঠীকে জেলে পাঠাবো। ঠিক আছে, পাঠাইও। এখন তাহলে ফেলে দিই। রিজভি গাড়ি ধীর গতিতে এনে গাড়ির দরজা খুলে ফারাহ ভয় পেয়ে যায়। সত্যি ফেলে দেবে নাকি? চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে আমি তো শেষ। ফারাহ তড়িঘড়ি করে রিজভির হাত ধরলো, আরেক হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ না, আমি এক্ষুনি মরতে চাই না। আমার এখনো সংসার করা বাকি, জামাইকে নিজের কথা উঠানো বসানো বাকি আছে, জামাইয়ের পকেট থেকে টাকা সরানোর স্বপ্ন পূরণ করা বাকি। রিজভি হা হয়ে গেছে, তার দৃষ্টি ফারাহর দিকে। ম্যাচিওর মেয়েটা এমন বোকা কথা বলতে জানে? হয়তো এসব ভাবেই তাই বলছে। রিজভির হাসি পেল, কিন্তু হাসলো না। চোখ ঘুরিয়ে নিজের হাতের দিকে তাকালো, যেখানে ফারাহ ওর হাত ধরে আছে। রিজভির দৃষ্টি অনুসরণ করতেই ফারাহ হাত ছেড়ে দিল, নিজের জায়গায় ঠিক হয়ে বসলো। রিজভি গাড়ির স্পিড বাড়ালো, গাড়ি থামলো ওদের বাসার সামনে। ফারাহ নেমে ভেতরে ঢুকলো, রিজভিও তার পেছন পেছন আসছে। ড্রয়িং রুমে প্রবেশ করতে একজন মাঝবয়সী মহিলা ফারাহকে দেখে উচ্ছ্বসিত হয়ে বললেন, এটাই তো সেই মেয়ে, রিজভির বউ। ফারাহ ওনাদেরকে সালাম দিলেন, হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রিজভির মামা হেসে বললেন, হ্যাঁ, ফারা আমাদের বড় আদরের পুত্রবধূ। মহিলা ফারাহকে জড়িয়ে ধরে বললেন, খুব মিষ্টি মেয়ে তো, শুনেছি রেনুর পছন্দ না, কিন্তু বৌমা তো মাশাআল্লাহ, অপছন্দ হওয়ার কারণ দেখি না। ফারাহ লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, ভাইয়া, এতদিন পর দেখা, আমাকে চিনতে পেরেছো? রিজভি তাকিয়ে দেখলো মেয়েটি হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। ও তানহা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তানহা মিষ্টি হেসে বলল, তুমি একদম বদলাওনি, সেই একই রকম গম্ভীর, আর কিছু বোঝো না। ফারাহ অবাক হয়ে তাকিয়ে আছে। রিজভির মুখে এমন মিষ্টি কথা আর হাসি সে আগে কখনো দেখেনি। তানহার সাথে কথা বলার সময় রিজভির চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। রিজভির বাবা হেসে বললেন, তানহা তো ছোটবেলা থেকেই রিজভির খুব আদরের, একসাথে বড় হয়েছে। ফারাহর মনে একটু অস্বস্তি হলো। তানহাকে রিজভি কেন ওর সাথে এত হাসি মুখে কথা বলছে? আমি কিছু জিজ্ঞাসা করলেই তো মুখ ভার হয়ে যায়। এমন ভাবনায় ফারাহ নিজেই অবাক হলো। হিংসে হচ্ছে আমার, সিরিয়াসলি? ওনারা রাতে খেয়ে চলে যাবেন, তাই ফারাহ রান্না বসায়। কাজের খালা আজ আসেনি, তাই একা রান্না করতে হচ্ছিল। তখনই মামি শাশুড়ি আসেন। উনি রান্নায় হেল্প করেন, বেশ ভালো মানুষ তিনি। রাতের খাবারের সময় তানহা রিজভির পাশেই বসেছিল, ফারাহ একটু দূরে বসেছিল। রিজভির মামা বললেন, ফারামা, তুমি তানহার পাশে বসো, আগের অভ্যাস তো বদলায় না, তুমি কিছু মনে করো না। ফারাহ একটু সংকোচ নিয়ে বসলো। তানহা হেসে বলল, ভাবি, আপনি এত সুন্দর কেন? ভাইয়ার সাথে খুব মানায়। ফারাহ হেসে বলল, না, তেমন কিছু না। রিজভির মামা মামি তানহা ওরা চলে গেছেন। ফারাহ তাদের বিদায় দিয়ে নিজের রুমে যায়, কিন্তু রুমে ভালো লাগছিল না। শুভর কথা মনে পড়ল। হঠাৎ ওর কি হলো? ফারাহ এই রাতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদ পুরো অন্ধকার, কিন্তু আকাশে চাঁদ উঠেছে। ফারাহ একবার চাঁদের দিকে তাকালো, তারপর ফোন বের করে শুভর নাম্বারে কল দিল। প্রথমবার রিং হওয়াতেই কল ধরলো, মনে হয় তারই কলের অপেক্ষায় ছিল। হ্যালো, বল। তোর কি হয়েছে আমায় বল তো। কিছু না রে, এমনি ভালো লাগে না তাই। কাউকে ভালোবাসিস? ফারাহর প্রশ্নে শুভ চমকে উঠল। ফারা আবার বুঝতে পারলো না তো, বুঝতে পেয়ে যদি দূরে যায় তখন চোখের দেখাটাও পাবো না। কি হলো বল। শুভ ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল, দূর থেকে বাসে, তাকে চাওয়ার অধিকার নেই এমন না, তাকে চাও এখন অপরাধ। ফারাহ জানতে চাইল, কে সে? শোন, অনুরোধ করে সেটা জানতে চাস না প্লিজ। আমি তার নাম বলতে চাই না, শুধু দূর থেকে ভালোবাসব। ওই যে একটা গান আছে না, দূর হতে তারে আমি সাদি,
ঠিক এমনভাবেই তাকে আমি দূর থেকে দেখিব, চোখের তৃষ্ণা মেটাবো। ফারহাও আর কিছু জানতে চাইল না, কল কেটে গেল। ফারহাও কিছু ভাবছে। ওদিকে শুভ ফোনের স্ক্রিনে ফারহার ছবি দেখছে আর হাসছে। সে হাসিতে আছে না পাওয়ার যন্ত্রণা, ভালোবাসা হারানোর বেদনা। ফারহাও আকাশের দিকে তাকিয়ে নিজের কথাই ভাবছিল।